এর জন্য ভালো, আপনার জন্য ইজি হয়ে যাবে। কেউ হয়তো অ্যাডমিট হতে যাচ্ছেন। আচ্ছা, একটা মিনিট। মোটামুটি অনেকের কাছে জাভা জানা আছে। তো জাভার অ্যাকচুয়ালি কি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভার আগেও প্রোগ্রামিং আছে ছিল, জাভার পরে অনেক প্রোগ্রামিং আসছে এবং অনেক আসবে। তো জাভা অ্যাকচুয়ালি কি কাজ করে যদি আমরা নর্মালি এজ এ সহজ ভাষায় যেটা বলি, আমরা যারা প্রোগ্রামিং হিসেবে জানি, প্রোগ্রামিং নলেজ যেটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা। তো জাভার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তো আমি যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আমি প্রথম থেকে শুরু করছি জাভার পুরো একটু হিস্টোরিটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো। অনেকে জানেন বা যারা জানেন না তাদের জন্য আসলে এই হিস্টোরিটা। তো জাভা যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা সাধারণত সি, যারা জানেন সি, সি প্লাস প্লাস একটু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তাদের সাথে ডাইরেক্ট মেশিনের সাথে কমিউনিকেট করে। আর জাভাটা একটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই জন্যই, যারা যখন সি বা সি প্লাস হয় তখন সি কে ওভারকাম করার জন্য, একটু সিনট্যাক্স একটু হার্ড টু গেট। তো সি তখন এই রিডিউস করার জন্যই আসলে জাভাটা তৈরি করা। প্লাস অনেকগুলো জিনিস যেমন আছে, আমরা অনেকগুলো কোড বড় হয়ে যেত, সি বা সি প্লাসে কি হতো, অনেকগুলো কোড একসাথে বারবার করা লাগতো। অনেকগুলো জিনিস এখানে ছিল। সিতে একটা কাজ দেখানো আমরা করতাম, তখন দেখা যায় যে এই কাজ আবার বারবার একটা করার জন্য আমরা সেম কোডটাকে ইউজ করছি, রিইউজ করছি যেটা। তো কোডটা বেড়ে যাচ্ছে। তো অনেকগুলো জিনিস এখানে চলে আসছে। এবং এখানে যে সবচেয়ে বড় একটা জিনিস, জাভা ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রিন্সিপালটা নিয়ে আসে ভালো করে ইমপ্লিমেন্ট করছে। এই ফার্স্ট জাভা যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালটা ভালো করে ইউজ করছে। তো সেই হিসাবে জাভাটাও কিন্তু প্রথমে 1991 সালে অ্যাকচুয়ালি ফার্স্ট জাভাটা চলে আসে। এখন যদিও আমি লেখা ফার্স্ট রিলিজ কিন্তু 1995 সালে, বাট জাভা যখন ফার্স্ট চলে আসে তখন জাভা 1991 সালে আসলে জাভা প্রথম আসে। কিন্তু তখন সান মাইক্রো সিস্টেম থেকে জাভা ডেভেলপ করতে করতে একটা 4 বছরের একটা সময় লেগে যায়। আর 1996 সালে মেবি, হ্যাঁ 1996 সালেই জাভাটা ফার্স্ট রিলিজ হয়, ভার্সন 1 যেটা আছে রিলিজ হয়। বাট 1995 সালে ওরা অফিসিয়ালি যেটা সান মাইক্রো সিস্টেম রিলিজ করে জাভাটা। তো জাভার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন একটা লেখা আছে যেখানে জাভা ইজ এ ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড ইজ ডিজাইন টু হ্যাভ এ ফিউ ইমপ্লিমেন্টেশন টু ডিপেন্ড অ্যাজ পসিবল। মানে দুটো জিনিস এখানে চলে আসতেছে। নর্মালি যারা সি বা সি তারপর যারা জানেন তারা কিন্তু ওই ক্লাস বেসড প্রোগ্রামিং জেনে আসছে বা স্ট্রাকচার প্রোগ্রামিং জেনে আসছে সিটা। কিন্তু অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে আমরা প্রথমেই সবার পছন্দ বা অনেক জনপ্রিয় হিসেবে জাভা চলে আসছে। তো এছাড়াও জাভা বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রাইট ওয়ান্স রান এনিওয়্যার। সিতে এই জিনিসটা হতো না প্রথম দিকে। যেমন আমরা যে মেশিনে লিখতাম ওই মেশিনে আমরা এটা রান করতাম। পরবর্তী যখন কম্পাইলার চলে আসে তখন আমরা যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারতাম, যে কোনো জায়গায় কোড লিখে আমরা যে কোনো জায়গায় রান করতে পারতাম। বাট জাভাটা এই সিচুয়েশনটা অবাক করার জন্য জাভাতে চলে আসছে রাইট ওয়ান্স রান এনিওয়্যার। যেমন আমি আমার এই পিসিতে যদি জাভা কোডটা লিখে রাখি, দেখা যায় এই কোডটা যদি আমি অন্য জাভা এনভায়রনমেন্টে গিয়ে রান করি, ঠিকই কাজ করবে। এই জিনিসটা জাভা নিয়ে আসে। তাছাড়া জাভা কিন্তু অল প্ল্যাটফর্ম যেটা সাপোর্ট করে, এটা একটা প্লাস পয়েন্ট। আপনারা অনেকেই হয়তো ইউজ করেছেন সিম্বিয়ান মোবাইল, যখন আমরা ফার্স্ট যে মোবাইলের এক্সপিরিয়েন্স ভালো স্মুথ চলে আসছে অ্যান্ড্রয়েডের আগে সিম্বিয়ান মোবাইল, ওই সিম্বিয়ান কিন্তু জাভা দিয়েই করা। দেন আমরা অ্যান্ড্রয়েডে যখন যাই, গুগল অ্যান্ড্রয়েড ওই জাভাকেই প্রাইমারি বেস হিসেবে শুরু করে। দেন অ্যান্ড্রয়েডটা মোটামুটি জাভা কিন্তু অনেক লং হিস্টোরি, 1995 থেকে 2000 ইভেন এখন পর্যন্ত জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা আছে, প্রচুর জনপ্রিয়। আর রিসেন্ট টাইম হতো আমরা যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট চিন্তা করি, ফ্লাটার চলে আসছে। ফ্লাটার কারণে মনে করেন জাভাটা মোটামুটি হাইড হয়ে গেছে, কারণ ফ্লাটার এত ইজি হয়েছে, প্লাস এত রোবাস্ট একটা জিনিস হয়ে গেছে। আপনার একই সাথে অ্যান্ড্রয়েড এবং আইএস ডেভেলপমেন্ট করতে পারছেন। এর থেকে বড় সুবিধা আর হতে পারে না। একটু কদিন পরে হয়তো এরকম হবে, কারণ ড্রাগ এন্ড ড্রপ হয়ে যাবে সবকিছু। ইভেন অ্যান্ড্রয়েড হয়ে যাবে ড্রাগ এন্ড ড্রপ, হতে পারে এরকম। আচ্ছা, আচ্ছা, কেন আমরা জাভা প্রোগ্রাম শিখবো? অবজেক্ট ওরিয়েন্টেড, একটা যেটা বললাম অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা যদি নর্মাল লাইফে চিন্তা করি, অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি বুঝি? অবজেক্ট বেস করে কিছু চলে চলা। আর অবজেক্ট জিনিসটা কি? যেমন আমরা রিয়েল লাইফে যে কোনো কিছু, একটা যদি আমি চিন্তা করি, এটা যেমন আমার হাতের পাশে একটা আছে মগ আছে, চিন্তা করি এটা একটা অবজেক্ট। ইভেন আমরা যদি এখানে চিন্তা করি একটা গ্লাস বা আর একটা দরজা বা সবকিছু, ইভেন যেগুলো এক্সিস্টিং করে বা এক্সিস্টিং ছাড়াও যেগুলো রিয়েল এক্সিস্টিং আছে, ওগুলো আমরা চিন্তা করতে পারি। তো জাভাটা এই প্রথমে এটা, জাভা এই অবজেক্ট বেস করে প্রোগ্রামিং চলে আসে। যেমন লেখা আছে দেখেন, ইন জাভা এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, জাভা ক্যান বি ইজিলি এক্সটেন্ড সিন ইট ইজ বেসড অন দ্য অবজেক্ট মডেল। আমরা সবকিছু কি অবজেক্ট হিসেবে কনসেপ্ট নিয়ে আসছে, উইজেট হিসেবে চিন্তা করে, জাভার মতোই চিন্তা করে ওরা। যে জাভার যারা আমরা সবকিছু অবজেক্ট চিন্তা করি, একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক চিন্তা, একই রকম ফ্লাটারও আমরা আহ, এটাকে নিয়ে আসছে। গুগল যেমন ফ্লাটারে এটা সবটাকে উইজেট চিন্তা করে। তো দেন দেখেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট।
অন্যান্য দেখেন সি বা সি প্লাস কি ছিল প্রথম দিকে, যখন সি যা যে মেশিন রান হতো বাকি আদার্স মেশিনে, কিন্তু পরবর্তী যখন জাভা চলে আসে তখন জাভা জাভা কিন্তু একই সাথে আমি যে কোনো অন্য প্ল্যাটফর্মে এটা রান করবে। এই কাজটা মাঝখান মাঝখান দিয়ে যে কাজটা করে এটা আসলে জাভা ভার্চুয়াল মেশিন করে নেয়। তো জাভা ভার্চুয়াল যেটা কাজ কি সেটা হলো আমরা যখন একটা প্ল্যাটফর্মে কোড লিখি, তো কোডটা সে কি করে মেশিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে নেয়, মানে কনভার্ট করে নেয়। সরাসরি আমরা সি বা সি প্লাস সবাই কি করতাম, সরাসরি এটা সে মেশিনে কনভার্ট করে নিত, বা সেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে জানতাম। কিন্তু জাভা যখন চলে আসে তখন সেটাকে কি করে একটা মাঝখানে একটা ভায়া ধরে নেয়, যেটা আমরা ভার্চুয়াল মেশিন হিসেবে জানতাম। ভার্চুয়াল মেশিন কাজটা করে কি আমরা যখন কোড লিখি তখন ভার্চুয়াল মেশিন ওই কোডটাকে কনভার্ট করে সে লো লেভেল ল্যাঙ্গুয়েজে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে নেয়। মাঝখানে একটা কাজ করতো যেটা ভার্চুয়াল মেশিন। আচ্ছা, হ্যাঁ সিম্পল অবশ্যই। জাভা যদি চিন্তা করেন, জাভা অবশ্যই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, সি বা সি থেকেও সিম্পল ইজি একটা ল্যাঙ্গুয়েজ। সিকিউরিটি, সিকিউরিটি চিন্তা করলে কিন্তু অনেকজন জিনিস, যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলা, মোটামুটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখন মতো অনেক কমই ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেগুলো জাভা দিয়ে করা হয়, বাট আগে বা যেগুলো বলেন জাভা দিয়ে কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন করা যায়। দেখেন জাভার কতটুকু বেনিফিট, আপনি মোবাইল অ্যাপ্লিকেশন চলে যাচ্ছেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন চলে যাচ্ছেন, ইভেন সিকিউরিটি পারপাসে যদি যান জাভা অনেক ইউজ আছে। তো আপনি এইগুলো জিনিস চিন্তা করলে জাভা কিন্তু অনেক হিউজ একটা বড় ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি অনেকগুলো পার্ট আছে এটা। আপনি জাভা দিয়ে শুধু যে বেসিক শিখবেন, শিখে জাভা শেষ করে ফেলবেন এরকম কিছু না। জাভার অনেকগুলো পার্ট আছে, সুইচ আছে, কতগুলো জিনিস। আর তারপর যদি আমি চিন্তা করি যেমন পোর্টেবল, যেটা যেটা একটা যেটা বললাম যে আমরা একটা কম্পাইলার রান করে আমরা কোডটাকে যদি অন্য মেশিনে নিয়ে নেই তখন কিন্তু এটা অটোমেটিক রান করবে, এটা কোনো ঝামেলা হবে না। যেমন রোবাস্ট, যেটা জাভা মেক্স অ্যান এফর্ট টু এলিমেন্ট এরর প্রিসিশন বাই এমফেসিং মেইনলি অন কম্পাইল টাইম এরর চেকিং এন্ড রান টাইম চেকিং। তার মানে ওই যে রোবাস্ট যেটা বললাম, যেটা হলো জাভাটা শক্তিশালী কি জন্য, যে তার একই সাথে প্রথমে যখন রান করে দিই, একটা কোড যখন রান দেই তখন কিন্তু দুটা পার্ট থাকে, একটা হলো কম্পাইল টাইম, একটা রান টাইম। কম্পাইল টাইম কিন্তু যখন আমরা বিভিন্ন সিনট্যাক্স গুলো চেক করে সে, যে আসলে ওই সিনট্যাক্স গুলো ঠিক আছে কিনা, আমরা সেমিকোলন দিলাম কিনা কিনা, বা আমরা ওই লেখাটা ঠিক করে দিচ্ছি কিনা, এই জিনিসগুলো প্রথম কিন্তু দুইটা পার্টে ভাগ করে নেয়। একটা হলো কম্পাইলে যখন কম্পাইল টাইম যখন চলে তখন কম্পাইলার কি করে, তো ওইটাকে চেক করে নেয়। দেন যখন সব ঠিক পায় তখন সে চলে যায় রান টাইমে। আমরা যখন প্রোগ্রাম রান করতে যাবো তখন আবার চেক করে কি রান, যে বিভিন্ন লজিক গুলা ঠিক আছে কিনা, যে আমি যে লজিক গুলো দিলাম বা লুপ চালাইলাম বা আমরা মনে করি কোনো একটা ক্লাস কল করলাম, এই ক্লাস থেকে এক্সিস্টিং আছে কিনা, এই জিনিসগুলো। জাভা এটা সবগুলোকে একটা ক্যাটাগরিজ নিয়ে আসছে। আমরা যদি চিন্তা করি যে জাভাকে কিন্তু অনেকগুলো পার্টে ভাগ করেছে। প্রথমে দেখেন যখন আমরা জাভাকে আমরা প্রোগ্রাম হিসেবে চিন্তা করি বা আমরা যখন রান করি তখন দেখেন একটা মাঝখানে আমরা সি ডিরেক্ট যে সির মতো আমরা প্রোগ্রামে রান করে দিব এরকম কিছু না। আমরা এটা কি করছি, প্রথমে একটা জাভা ভার্চুয়াল মেশিনে রান হচ্ছে, দেন আমরা আহ, আমরা যে আমরা বলি সি বা আমরা মেশিনে কনভার্ট হচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা রান করছি কম্পাইলারে, কম্পাইল দুইটা কাজ করছে, একটা কম্পাইল টাইম প্রথমে চেক করতেছি, দেন আমরা চেক করতেছি রান টাইম। তো এতটুকু পর্যন্ত আহ কারা বুঝতে পারে না বা কোন জিনিসটা আমাকে আবার বলা লাগবে একটু বলবেন? কেউ যদি না বুঝে থাকেন বলতে পারেন। স্যার, এই স্লাইডটা কি ভাই মানে আমার নেটে হোয়াটসঅ্যাপে লিংকে দেওয়া যাবে স্যার? হ্যাঁ স্লাইডটা এগুলো দিয়ে দিবেন। আমি স্লাইড স্লাইড প্রবলেম দিয়ে দিব, হচ্ছে তো। সমস্যা নেই। ও আচ্ছা আমি আচ্ছা, স্লাইড ঠিক দিয়ে আছে। দিব। স্যার কি বলবেন, বা আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এতটুকু পর্যন্ত। হচ্ছে যে জি আমি বলেন। একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল তো ভাইয়া, তার জন্য আমি বুঝতে পারিনি, আবার যদি একটু বোঝাই দিতেন। আচ্ছা সমস্যা না। কোন জিনিসটা এক্স্যাক্টলি বুঝেন না একটু বলবেন? আমি আপনার প্রথমে প্রথমে কিছুক্ষণ মানে ছিলাম না, এর জন্য ওইটুকু বুঝতে পারিনি। প্রথমে একদম শুরু থেকে শুরুতে আসলে তেমন কিছু আলাপ হয়নি, জাস্ট জাভার। যখন স্লাইড শো করলেন তখন থেকে। হ্যাঁ, জাভা শুধু বেসিকটাই জানা হয়েছে, জাস্ট জাভাটা কবে আসছে, কে এটা জাভা রান করছে, বা এই জিনিসগুলা, এগুলো কোনো মানে কঠিন কোনো জিনিস না বা কোনো প্রোগ্রামিং রিলেটেড জিনিস না। জাস্ট এটা স্লাইড দিলে আপনি বুঝতে পারবেন, আচ্ছা স্লাইডে ভাইয়া। যদি আপনি একবার পড়েন বুঝতে পারবেন। আর কিছু না, এই যে জাভার জাস্ট একটা জাভার কবে আসছে, কিভাবে আসছে, কি কি সুবিধা আছে, এইগুলো জিনিস কেন আপনি শিখবেন, এই জিনিসগুলো বুঝেছি। জাভার কোনো সিনটেক্স আমরা আলাপ করি নাই, জাস্ট এই জিনিসগুলো। আচ্ছা, যে জিনিসগুলো আমরা জানা লাগবে বা যে জিনিসগুলো আমরা জানতে হবে জাভা শিখা বা অ্যান্ড্রয়েড শিখার আগে, সেই জন্য একটা আলাপ করছি। একটু আগে যেটা বললাম জাভা ভার্চুয়াল মেশিনে, দেখেন জাভা ভার্চুয়াল আমরা সংক্ষিপ্ত বলে কি জেভিএম, মানে জাভা ভার্চুয়াল মেশিন সংক্ষিপ্ত রূপ। আর একটা আছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জেআরই। দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমি আগে জাভা ভার্চুয়াল মেশিনে আলাপ করে নিই। দেখেন কিছু বৈশিষ্ট্য আছে কেন এটা জাভা ভার্চুয়াল মেশিন এখানে মাঝখানে কাজ করে। দেখেন দেয়ার থ্রি এক্সিকিউশন ফেজ অফ প্রোগ্রাম, তিনটা ভাগে এখানে কিন্তু ভাগ করে আছে। দেখেন রিটার্ন, কম্পাইল এন্ড রান। একটা যেটা বললাম যে
আমরা প্রথমে কি করি, যখন আমরা কোড লিখি, আমরা যখন কম্পাইল করি, দুইটা ভাগে যখন বললাম কম্পাইলার যখন দুইটা কাজ করে, একটা হলো কম্পাইল আছে যখন রান টাইম, মানে রান করে যেটা, তিনটা ভাগে একটা বিভক্ত। আমরা তো কোড স্বভাবই লিখবো, দেন আমরা যখন রান দিব তখন কিন্তু ওই দুইটা পার্টে ভাগ করা না হয়, একটা কম্পাইল একটা রান। আচ্ছা, সিম্পল জিনিসগুলো, রাইটিং এ প্রোগ্রাম ইজ ডান বাই জাভা প্রোগ্রাম লাইক ইউ এন্ড মি। আচ্ছা ওকে, এটা তো সমস্যা না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো জাভা কম্পাইলার। এই যে জাভা কম্পাইলার বলতে কি বোঝায়, মানে এটা যে আমরা যে কম্পাইলার যে জাভা ভার্চুয়াল মেশিন যে রান করবে, আমার কোডটা যে রান করবে, এই জিনিসটা যে রান করার যে প্রসেস বা এটা সম্পূর্ণ একটা সংক্ষিপ্ত ভাবে আমরা যেরকম জেভিএম এর চিন্তা করেছি, সেই জিনিসটাকে আসলে জাভা কম্পাইলারের সংক্ষিপ্ত রূপ কিন্তু জাভা সি লেখা, মানে জাভা লেখা আর জাভা কম্পাইলারের সংক্ষিপ্ত জাভা লেখা। মানে যদি বুঝতে পারেন যে অনেকে বলতে পারেন যে এটাকে মিনিংটা, আসলে মিনিংটা হলো জাভা কম্পাইলার, এটা সংক্ষিপ্ত ভাবে বলা হচ্ছে জাভা। দ্যাট মিনস ওই জাভা যে কোডটা লিখবো ওটাকে সে কি করবে, কম্পাইলার করবে, কম্পাইলিং করবে। আরেকটা জিনিস দেখেন, জাভা কম্পাইলার ইনক্লুডিং দ্য জাভা ডেভেলপমেন্ট কিট। আচ্ছা এই জিনিসটা কি, জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট জিনিসটা হলো আমরা যে কোডটা রান করব বা আমরা যে কম্পাইলার জিনিসটা ডাউনলোড বা যে যাই করি না কেন, এই সম্পূর্ণ প্রসেস বা আমরা যে কোডগুলো লিখবো, কোডের লাইব্রেরি গুলা, বা আমরা যদি সাপোজ একটা চিন্তা করি একটা প্রিন্ট ফাংশন লিখবো, এই প্রিন্ট ফাংশনটা কোন জায়গায় আছে বা প্রিডিফাইন কোন জায়গায় করে দেওয়া আছে, কারণ সব জিনিসটা তো আমার সব লিখতে হবে না, কিছু জিনিস প্রিডিফাইন করা আছে। যেমন আমরা রান কিভাবে করতে হবে, ভেরিয়েবল কিভাবে, কোন কোন জিনিসগুলো ভেরিয়েবল ডিক্লারেশন বা টাইপ কিগুলা, ওইগুলো কিন্তু জাভা ডেভেলপমেন্ট কিটে চলে আসে। তো আপনি এগুলো যখন আমরা একটু পরে আমরা যখন ডাউনলোড দিব তখন দেখবেন ওগুলো অটোমেটিকলি আপনি ওই দেখতে পারবেন। এখানে লেখা আছে, এটা কাজ কি দেখেন, ইট টেক্স জাভা প্রোগ্রাম ইনপুট এন্ড জেনারেটস বাইট কোড আউটপুট। এই যে মাঝখানে যে জেভিএম যে কাজটা করে, যে বাইট কোডের ট্রান্সফার করে নেয়, আমরা যখন জাভা প্রোগ্রাম রান করি তখন কি করে সেটাকে সে বাইট করে। একটা জিনিস চিন্তা করবেন, দেখেন যখন আমরা নর্মালি সি বা সি প্লাস চিন্তা করি সে মেশিন লেজে ট্রান্সফার করে নেয়, এখানে জাভা জেভিএম কি করে, এটা মাঝখানে যে বাইট করে রিটার্ন করে, দেন বাইট কোডটা আমরা কি করে মেশিন করে ট্রান্সফার করি, মানে দুইটা কাজ করে। লেটস সে কিছুটা একটু স্লো থাকে, জাভা নর্মালি সি বা সি প্লাস থেকে স্লো, কারণ এত স্লো না, লিটল বিট স্লো জাভা, মানে আমি যদি এগেন্স্ট চিন্তা করি সি বা সি প্লাস প্লাস, তাহলে এটা একটু স্লো, কারণ ওই যে মাঝখানে একটা প্রসেস থাকে জাভা কম্পাইলার, সে একটু ট্রান্সফার করে দেন ওইটা মেশিন লেভেল ট্রান্সফার করা হয়, তো এখানে একটু একটু বেশি কাজটা করা হয়, আর কিছু না। দেখেন জেভিএম এক্সকিউট বাইট টু জেনারেটেড বাই দ্য কম্পাইলার, এটা তো ঠিক আছে। আচ্ছা, এখন আসি বাইট কোড ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। একটা যেটা বললাম, যেটা হলো আমরা বাইট জাভা প্রথম কি করে জেভিএমটা আমরা কি করে যে রিটার্নটা প্রোগ্রামিং করবো সেটা কি করে সে জাভা কম্পাইলার মাধ্যমে বাইট করে রিটার্ন করে। এবং এই জিনিসগুলো আমরা যখন কোড করবো, যেন একটা আমি একটা কোড রান করে আসছি, যে একটা ক্লাস, যেটা একটা ক্লাস দিয়েছিলাম ফার্স্ট ক্লাস নাম দিয়ে রান করেছিলাম, দেন আমরা একটা ক্লাস তৈরি করেছি, মেইন মেথড ফাংশন তৈরি করেছি যেটা হলো ডেমো ডট জাভা। জাস্ট এটা আমি যেটা রান করি, দেখেন এটা দেখাচ্ছে হ্যালো এভরিওয়ান। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আমার পুরোটা জেভিএম করে নিচ্ছে। প্রথমে কি করছে, এটাকে বাইট কোড রিপ্রেজেন্ট করছে, দেন বাইট কোড থেকে কি করতেছে সে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতেছে, দেন আমরা বুঝতে পারছি আসলে জাভাটা হবে। যেটা বললাম জাভা ডেভেলপমেন্ট কিট, দেখেন জাভা ডেভেলপমেন্ট কিট কি, ওই যে একসাথে যেটা আমরা জেডিকে যেটা বলি আমরা ভার্চুয়াল মেশিন এবং জেআরই একসাথে যেটা বললাম জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এই যে আমরা কোডটা রান করবো, এই যে পুরো প্রসেসটা কোন জায়গায় গেলে আমরা কোন কোন কোডটা যেন, এই যে প্রিন্ট লাইন ফাংশনটা কি কাজ করে, এই যে ডেভেলপমেন্ট বা আমার সিস্টেমটা আউটটা আসলে কি কাজ করে, এটা কোনো আদৌ কোনো কাজ আছে না, এই যে প্রি ডিফাইন যেগুলো ফাংশন গুলো বা কাজগুলো, এটা কিন্তু ওই জাভা ডেভেলপমেন্ট কিটে অলরেডি আছে বা এটা আমরা রেফারেন্স হিসেবে পেয়ে যাবো। আচ্ছা, কারো কি আচ্ছা জি বলেন। ভাই, জেভিএম এর কাজটা কি একটু বলবেন আবার? আচ্ছা, জেভিএম এর কাজ হলো আমরা যে কোডগুলো লিখি, আমরা কম্পাইলার বলেন আর আইডি বলেন, যে কোডগুলো লিখি ওই কোডগুলো কি করে সে বাইট কোডে ট্রান্সফার করে, সে দেন ওই বাইট কোডটা কি হয় আমাদের মেশিন লেভেলে ট্রান্সফার হয়, তখন আমরা মেশিনটা বুঝতে পারি বা আমার পিসি বলেন যাই বলেন ওইটা বুঝতে পারে আসলে কি লেখা হয়েছে বা কি চাচ্ছে এটা। ভাই, বাইট কোডটাকে কোন কোডে ট্রান্সফার করা হয়? বাইট কোডটাকে মেশিন লেভেলে ট্রান্সফার করা হয়, মানে মেশিনে বোঝানোর জন্য। আর অন্যান্য ধরেন সি বা সি সরাসরি কিন্তু মেশিনে ট্রান্সফার করে নেয়, জাভা এখানে একটু মানে মাঝখানে কাজ করে, একটা লেভেল দুইটা লেভেলে কাজ করে, একটা বাইট কোড দেন বাইট কোড থেকে আমরা কাজগুলো করি। আচ্ছা, আরেকটা জিনিস জাভার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গার্বেজ কালেক্টর। অন্যান্য ধরেন সি বা সি প্লাস প্লাসে কি হয়, আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা কোনো একটা ক্লাস বা যাই বলেন ডিক্লেয়ার করি, তো এটা কি হয় যদি কোনো কারণে ইউজ না করি, এটা ফেলে রেখে দেওয়া হয় বা কোডে অবাঞ্ছিত হিসেবে থেকে যায়। কিন্তু এই জিনিসটা জাভাতে রিডিউস করেছে, জাভাতে গার্বেজ কালেক্টর জিনিস একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে।
এটা কাজ কি, যখন আপনি কোনো জিনিস ইউজ করবেন না লং টাইম, তখন দেখা যায় সে অটোমেটিক ওই আমাদের মেমোরিতে জায়গা দখল করে নেয় বিভিন্ন জিনিস। কারণ আপনি যদি একটা কোড লিখেন, বড় কোড, সিম্পল কোডে আপনার কোনো সমস্যা হবে না। বড় কোড লিখতে গিয়ে দেখা গেল যে আপনি অনেকগুলো জিনিস আপনি ডিক্লেয়ার করছেন, কিন্তু ওই ডিক্লেয়ারটা পরে আর ইউজ করেন নাই। তো দেখা গেলো এটা আইডল হিসেবে থেকে যায়, কোনো কাজ নাই, বসে বসে আছে এটা। তো সেই জিনিসগুলো বা এটা মেমোরি স্পেস দখল করে নিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো সে কি করে, গার্বেজ কালেক্টরের একটা কনসেপ্ট, সেটা কি করে সে অটোমেটিকলি চেক করে যে কোন কোন জিনিসগুলো ইউজ হয় নাই, সেটি অটোমেটিক ওই মেমোরি স্পেসের জিনিসগুলো খালি করে নেয়। তাহলে কি হয়, একটা প্রোগ্রাম অনেকগুলো জায়গা ছোট হয়ে যায়। যেমন অ্যান্ড্রয়েড এই জিনিসটা করে, এটা অটোমেটিকলি গার্বেজ কালেক্টিং করে। যেমন মনে করেন আমার জাভা থেকে যেটা চলে আসছে, অনেকগুলো জিনিস আছে অ্যান্ড্রয়েডে আমরা কাজ করতেছি না। যেমন আমরা যেমন চিন্তা করি, যদি ক্যাচ ফাইল, যেটা আমরা চিন্তা করি, আমরা কি করি মোবাইলে যখন আমরা ক্যাচ ফাইল থাকে, তো আমরা অনেক সময় আছে অনেক ক্যাচ ফাইল রিমুভ করি বা ডিলিট করি। কেন করি? কারণ ওই যে আমরা এক্সট্রা স্পেস দখল করে নিচ্ছি। এটা কোনো কাজ ছিল প্রথমে, কিন্তু প্রথমে যখন ছিল তারপরে এটা ইউজ হয় নাই, এটা ক্যাচ ফাইল হিসেবে মেমোরিতে জমা আসছে। তখন রিমুভ করি, তাহলে মেমোরি স্পেসটা খালি হয়। এই জিনিসটা জাভা অটোমেটিক করে থাকে, সেটা গার্বেজ কালেক্টর হিসেবে করে থাকে। আচ্ছা, এখন সেটা মেইন যেটা জিনিস আছে এতটুকু বললাম, এটা জাস্ট আসলে ডিসকাশন, যেটা হলো আমরা কেন এটা ইউজ করবো বা কোন কোন সুবিধা আছে, এই জিনিসগুলো সিম্পল ভাবে আমি যেহেতু বর্ণনা দেই নাই, কারণ হলো বর্ণনা দিতে গেলে অনেকগুলো দেওয়া যায়, যাবার ফিচার বা অনেকগুলো আছে, এটা বললে অনেক বলা যায়, কিন্তু এবার সংক্ষিপ্ত হবে। কারণ এতটুকু জানার দরকার নেই, যতটুকু জানার দরকার ততটুকু আমি আসলে জানালাম। তারপরে এগুলো শত বাকি থাকতে পারে। যেমন এই জিনিস আগে বললাম যে অনেকগুলো জিনিস আছে যেটা আমি এখানে দেই নাই, কারণ হলো সবগুলো জিনিস জানতে গেলে আপনার আসলে এটা আপনি তো আর পিএইচডি করতেছেন না। এটা জাস্ট আপনি জাভাকে জানার জন্য, একটা বেসিক নলেজ থাকার জন্য, যে কোন কোন জিনিসগুলো আমার জাভা কাজ করে। বা কেউ যদি বলে থাকে যে আপনাকে জাভা শিখতেছেন, ভালো কথা, বা জাভার অ্যাকচুয়াল কাজ থাকে, জাভা কি আসলে এই কোন কাজটা বা বেনিফিট থাকে, এই জিনিসগুলো জানানোর জন্য, আর কিছু না। আচ্ছা, এখন আমরা আসি, কারো কি আছে যারা অলরেডি সেট আপ করা আছে এনভায়রনমেন্ট, এরকম কি কেউ আছেন? অলরেডি কোনো এনভায়রনমেন্ট আছে, বা ইক্লিপস বলেন, নেটবিনস বলেন, বা আমি নোটপ্যাডে নেটবিনস বলেন। ইউজ করি। আচ্ছা, যাদের আছে জি তারা স্যার, ভালো আছে আছে। স্যার। যাদের নাই, কারণ যাদের বিগিনার করছো সবার কথা চিন্তা করা লাগছে। যাদের নাই, তাহলে আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি ভাই। কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব না এখানে চ্যাটে দিয়ে দিব? চ্যাটে দিয়ে দিই। যারা নাই তারা একটু ডাউনলোড করে হ্যালো ভাই, আচ্ছা হোয়াটসঅ্যাপে বলেন। দিলে আচ্ছা আচ্ছা শোনো, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, সমস্যা না। চ্যাটে, ভাই, এটা হোয়াটসঅ্যাপে দিলে আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, সমস্যা না। বা চ্যাটেও আমি দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না। হুম, ভাইয়া একটা কথা জি। ছিল, বলছিলাম যে আমার কয়েকটা ফ্রেন্ড মানে জানতো না, হঠাৎ অ্যাড হইতে চাইতেছে, তাদেরকে অ্যাড করা যাবে? এখন অ্যাড করবে যদি কারণ ওরা তো আর হোয়াটসঅ্যাপে ঢুকতে হ্যালো, পারবে না, ঠিক পারবে না। জি। শুনতে পাইনি ভাই, ওই একটু নেটের প্রবলেম করতেছিল। আচ্ছা আচ্ছা, আমি বলতে মনে করেন এখন আপনি চাইলে ঢুকাতে পারবেন, সমস্যা না, লিঙ্কটা শেয়ার করে দেন, সমস্যা না, আমরা ক্লাস করুক, সমস্যা না। বাট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো অ্যাড করবো না। আমরা 40+ হয়ে গেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হয়তো নেক্সট ব্যাচে আমরা অ্যাড করতে পারি। বাট এই ব্যাচে আপনি কাজ করতে পারেন, সমস্যা না, একদম কাজ করুক, সমস্যা না, আমার কোনো সমস্যা নাই। আপনি লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক শেয়ার করতে পারেন, আচ্ছা সমস্যা না। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো যাদের নাই তারা ওই এটা ডাউনলোড করে দেখেন, আমরা ক্লিক করে যা দেখায়। একটা যেটা বললাম যেটিকে, যে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা ডেভেলপমেন্ট কি, জাভা ডেভেলপমেন্ট কি, এটা আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, আদারওয়াইজ আপনি জাভা প্রোগ্রামটা রান করতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে লেটেস্ট ভার্সন মনে হয় জাভা 8, মনে হয়, হ্যাঁ 8। আপনি যেটা করতে হবে, আমরা যেহেতু স্মল, মানে এটা স্ট্যান্ডার্ড এডিশন, এই যে জাভা এসি বলতে এটা বোঝায় স্ট্যান্ডার্ড এডিশন, মানে নর্মাল যে কাজগুলো করি আমরা, জাভা নর্মালি রান করা বা এমনি নর্মালি ক্লাস বা এগুলো ডিক্লেয়ার করার জন্য, বা এই কাজগুলোর জন্য আমরা স্ট্যান্ডার্ড এডিশনটা ইউজ করি। আর অনেক ভার্সন আছে তাদের, তো আমরা ওইদিকে যাবো না, আমরা শুধু স্ট্যান্ডার্ড এডিশনটা ইউজ করবো। আমরা এখান থেকে উইন্ডোজ, যাদের 32 বিট আছে তারা এটা ইউজ করবেন, সমস্যা না। যারা 64 বিট আছে উইন্ডোজের, তারা এটা ডাউনলোড করে নেন। আমি কি মানে সময় দিব ডাউনলোড করার জন্য, নাকি অনেকে আছে তো কি করবো, মানে এটা আপনাকে বলেন। আপনি কিভাবে করতে হবে সেটা দেখায় রাখেন, আর এটা তো ইউটিউবে আচ্ছা অ্যাভেলেবল ভিডিও আছে, জাভা এনভায়রনমেন্ট সেটআপ। আচ্ছা আচ্ছা, নতুন ঠিক আছে, সমস্যা নতুন নেই।
মতন কোনো কিছু তো নাই। না তারপর অনেক আছে না, অনেকে পারবেন, এই জন্য আমি বললাম যে আপনি দেখেন এই জাস্ট ইউটিউবে তো অনেক ভিডিও হ্যাঁ আছে। হ্যাঁ ভিডিও আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি এটা প্রচুর ভিডিও আপনার আছে। এই জায়গাতে ডাউনলোড করে নিয়েন। যদি কারো 32 বিট থাকে তো এটা ডাউনলোড করে নিন, আর 64 বিট থাকলে এটা ডাউনলোড করবেন। আচ্ছা আরেকটা জিনিস যেটা লাগবে ইক্লিপস এর, বা আমি যে সাধারণত ইক্লিপস ইউজ করি এই জন্য যে এটা শুধুমাত্র আমি জাভার জন্য ইউজ করবো, এই জন্য এটা মিনস হয় কি অনেকগুলা একটু ভারী সফটওয়্যার যেটা অনেকগুলা একসাথে করা যায়, তো আমি সেক্ষেত্রে ইক্লিপসটাই প্রেফার করি আর কি। যদি আপনি শুধু জাভা শিখতেছেন আর যদি আরো কোনো কোনো জিনিস ট্রাই করতেছেন তাহলে নেটবিনসই ভালো। আচ্ছা এখান থেকে আমরা যেটা হলো আমরা এটা ডাউনলোড করে নিব, যেহেতু যাদের যেটা আছে এটা ডাউনলোড করে নিব ইক্লিপস এটা। এখান থেকে এটা হলো জাস্ট ইনস্টলার ফাইল, এটা কিন্তু পুরোপুরি ইক্লিপসের ফাইল না, এটা ইনস্টলার ফাইল। এখান থেকে আপনি যখন রান দিবেন তখন এটা আমি দেখাই আপনাকে। এই যে দেখেন ইক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার, আমাদের বাকিগুলো দরকার নাই, সি বা সি প্লাস আমরা ইউজ করতেছি না, তো আমাদের শুধু জাভা ডেভেলপার সেটা দরকার। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি তো ইনস্টল করবো না, যারা দরকার নাই তারা শুধু এটা ইনস্টল করে নিলেই চলবে, অটোমেটিকলি আপনার ইনস্টল হয়ে যাবে। আর তারপর যদি কারো সমস্যা হয় ইউটিউবে সার্চ মারতে পারেন, অথবা তারপর সমস্যা হলে আমাকে এনিডেক্সে বা গ্রুপে আমাকে বলতে পারেন, আমি এনিডেক্সে আপনাদের এটা সলভ করে দিব, সমস্যা না। আচ্ছা এই হলো সেট আপের বিষয়টা। আরেকটা জিনিস সেটা ইম্পর্টেন্ট হলো জাভার এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটা একটু দেখা নেই। অনেক আছে মনে করেন জাভা ডাউনলোড দিবেন তারপর কাজ করবে না, আপনি একটা মাঝখানে ক্লিক করতে হবে, সেটা হলো সেট আপ করতে হবে। পিসিতে আমি বুঝাতে হবে যে এই জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট টাইপ ইউজ করতেছেন, তো সেটা বোঝার জন্য আমরা যেটা বলি এনভায়রনমেন্ট ভেরিয়েবল। আপনি চাইলে এটা আমি একটু এখন আমি হ্যাঁ আমি এটা লিখে রাখছি যে অনেকে আছেন এটা মিস করে যাবেন, যদি কেউ মিস করে যান আমি সাইটটা দিয়ে দেবো, আপনি করবেন অথবা এই সরাসরি এই জায়গায় চলেন, যে জায়গায় যেটা আপনার ইচ্ছা। আমি যদি এটা সার্চ করি দেখেন যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এটা যদি আমি ক্লিক করি দেখেন আমাকে যেটা করতে হবে সেটা আমরা যেহেতু এনভায়রনমেন্ট ভেরিয়েবল তৈরি করছি, এটা মানে এটা যে মনে করেন আপনি পিসিতে আপনি জাভার এনভায়রনমেন্ট সেটআপ করছেন আর কিছু না, যে আপনি জাভাটা ইউজ করবেন বা জাভা রান করবেন ভার্চুয়াল মেশিন, যেটা আমি একটাকে বললাম যে জাভাটা একটা মাঝখানে জাভা ভার্চুয়াল মেশিনে কাজ করে। ভার্চুয়াল মেশিনের কাজ হলো পিসিতে সরাসরি আমরা মেশিন লেভেল ট্রান্সফার করে নেওয়া, তো এই কাজটা করার জন্য আমরা কিন্তু একটা এনভায়রনমেন্ট সেটআপ করা লাগে। আমি অলরেডি করে রাখছি জাভা হোম দিয়ে, আপনি চলে নিউ দিয়ে আপনি যে ভেরিয়েবলটা নাম দিবেন সেটা দিবেন। আর সবচেয়ে বড় জিনিসটা ভেরিয়েবল ভ্যালুটা, এটা কি দিবেন, এটা তো আপনি যখন জেডিকে ইনস্টল দিবেন, তাহলে যেদিকে ইনস্টল দিবেন ওই যেটা বললাম যে এটা ইনস্টল দিবেন, দেওয়ার পর অটোমেটিকলি আপনার সি ট্যাবে যদি চলে যান, যে জায়গায় ইনস্টল দিবেন ওই জায়গায় আমার তো সিতে আছে, হ্যাঁ যে সিতে প্রোগ্রাম ফাইলস দেন জাভা, এই দেখেন যেদিকে যার যে ভার্সনটা আছে ওইটা জাস্ট এই পার্টটা কপি করে নেবেন, আমার যে পার্ট আছে ওই পার্টটা করবেন, দেন লোকাল সি সি থেকে স্ল্যাশ প্রোগ্রাম ফাইলস দেন জাভা দেন যেদিকে যেখান দেখেন সি স্ল্যাশ প্রোগ্রাম ফাইল স্ল্যাশ জাভা দেন আমার ওই ফোল্ডারের নাম শুধু নামটা কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিবেন নিউ থেকে এই জায়গাটা ভেরিয়েবলটা, তাহলে হয়ে যাবে অটোমেটিক, দেন অ্যাপ্লাই দিবেন হয়ে যাবে। এরপর যদি কেউ না বুঝেন ইউটিউবে ভিডিও দেখবেন অথবা আমাকে নক করবেন, আমি হেল্প করে নেব। আচ্ছা এইগুলো মোটামুটি জাস্ট সেট আপের বিষয়টা, যারা সেট আপ অলরেডি আছে তাদের জন্য তো ভালোই, আর যারা নাই তারা আজকের ভিতরে করে নেবেন, আর প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবেন। আমরা এখন চলে আসছি পুরোপুরি এনভায়রনমেন্টে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ইক্লিপস বাদে জেটবিনস এর আইডিটার নাম কি? জেটবিনস এর যে আইডিটা ইউজ করতে নেটবিনস বললেন, নেটবিনস নেটবিনস এর আইডিটা কোনটা, নাম কি? আপনি নেটবিনস অনেকগুলো আছে, শুধু জাভার জন্য আছে, আবার আপনি একই সাথে জাভা ছাড়া সবগুলো পিএইচপি বা সি বলেন না সবগুলো না না, একসাথে আছে। আমি তো আমার কাছে তো হচ্ছে লাইসেন্স আছে, কারণ আমি তো হচ্ছে পিএইচপি স্টর্ম ইউজ করতাম লারাভেলের জন্য, এখন ও হচ্ছে ওয়েব স্টর্ম ইউজ করি হচ্ছে আপনার ইয়ার জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য, পাইথন ইউজ করি পাইথনের জন্য, দেন জাভার জন্য কোনটা? নেটবিনসে হ্যাঁ আমি আপনার কোশ্চেন বুঝি নাই, আপনি বলতেছেন যে নেটবিনসে আপনি কোনটা মানে আইডি ইউজ করবেন কোন এটা? আইডিটা, হ্যাঁ কোন আইডিটা ইউজ হ্যাঁ করব? আপনি যেকোনো ইউজ করতে পারেন, আপনি আমরা এখানে এক্লিপসে ইউজ করতে পারি, ইউজ করছি, আপনি চাইলে এখানে আপনি নেটবিনস ইউজ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কি ইউজ করতে চাচ্ছেন কোনটা। আমার যদি বলেন আমি যদি সিঙ্গেল
যদি জাভা ডেভেলপমেন্ট চিন্তা করি তাহলে আমি ইক্লিপস বলবো। আর যদি নেটবিনস চিন্তা করেন তাহলে একটু বিগ লেভেলের, সাপোজ মনে করেন আপনি একই সাথে অনেকগুলো করতে পারবেন, জাভা করতে পারবেন, সিও করতে পারবেন, পিএইচপি সাপোর্টেড আছে, তো সবগুলো আপনি একসাথে নেটবিনসে করতে পারবেন, সমস্যা না। যদি শুধু অনলি জাভার জন্য আসেন তাহলে আমার এটা লাইট একটা সফটওয়্যার আছে ইক্লিপস, এটা করতে পারেন। জাভাটা নেটবিনসে একটু মনে করেন একটু বড় সাইজের অ্যাপ্লিকেশন, প্লাস সি টাইপ অনেকগুলো জায়গা দখল করে নেয়, এই জিনিসগুলো আর কি। আমার তো যেহেতু পিএইচপি বা এগুলোর জন্য আমার নেটবিনস দরকার নাই, সেজন্য আমি আর জাস্ট জাভার জন্য ইক্লিপসে নিয়ে আসছি আর কিছু না। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি, তাহলে আমি এটা কেটে দিই, সমস্যা না। আচ্ছা, এবার যখন স্ক্রিন আসবে আমি প্রথম থেকে শুরু করছি যে জাভা আমরা কিভাবে প্রজেক্ট শুরু করবো, জাভার এবারে বেসিক লেভেলটা কিভাবে, এই জিনিসগুলো দেখে নেই। আচ্ছা, ওকে, আমরা প্রথমে এখান থেকে চাইলে করতে পারি যে ফাইল থেকে নিউ, নিউ থেকে জাভা প্রজেক্ট শুরু করতে পারি, অথবা আমরা এখানে যেহেতু লেখা আছে ক্রিয়েট জাভা প্রজেক্ট, আমরা এখান থেকে শুরু করতে পারি, আমাদের যেরকম ইচ্ছা। আমরা না হয় একটা প্রজেক্ট টিম দিব, যে কোনো কিছু, আমি ফার্স্ট প্রজেক্ট দিলাম, ফার্স্ট লিখে দিই, ফার্স্ট ক্লাস দিয়ে দিই, আমি দিলাম ফার্স্ট ক্লাস। ওকে, আচ্ছা, এখানে একটা লোকেশন আছে, তো আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি প্রজেক্টটা জমা করতে পারেন, অথবা আপনার যে বাই ডিফল্ট যেটা আছে সেটা রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। দেন বাকি সবগুলো আসলে আপনার কোনো চেঞ্জ করা লাগবে না, সবগুলো আপনার যেরকম আছে ওরকম রাখতে পারবেন। আমরা যেরকম চাইলে জেরি আলাদাভাবে যদি চান যে আমার আনটাইম ইভেন্ট আলাদাভাবে থাকবে অন্য জায়গায়, ওটাও দিতে পারেন, অথবা আপনি যেটা আছে এটাই বাই ডিফল্ট দিয়ে দিতে পারেন। নেক্সট দিতে পারেন আপনার যদি ইচ্ছা থাকে অন্য কিছু করার, বা আমার সাথে দেন আমরা ফিনিশ দিয়ে দিলেন। তোমার মডিউল নেমটা আমার দরকার নেই, আমরা এখন আপাতত মডিউল দরকার মানে বের করবো না, সব মডিউলটা ডোন্ট কেটে দেবেন, ঠিক আছে। দেন আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেল, নাম দিলাম ফার্স্ট ক্লাস, ঠিক আছে। যারা মনে করেন আছে আপনি ক্লিপস, আপনি এটা এতটুকু পর্যন্ত করে নেন। কারো কি অলরেডি ক্লিপস আছে বা রান করা আছে এটা? যাদের আছে আপনি যেটা একটা প্রজেক্ট রেডি করেন। এখানে একজন লিখছেন যে কমিউনিটি এডিশন, এটা লাগবে না আসলে অ্যাকচুয়ালি। নেট বেসিক কাজ করা যাবে না রে? হ্যাঁ, করা যাবে না, কাজ করা যাবে। অলরেডি কি আপনার নেটবিনস ইনস্টল দেওয়া আছে? তাহলে থাকলে তো ভালোই। জি ভাই, আমি নেট বেসিক ভাই আমি নেটবিনস দিয়ে মানে কাজ করতে চাচ্ছি আর কি, এটাতে করা যাবে তো বললে না? হ্যাঁ, নেটবিনস করতে হবে না আপনি। আরে ভাই দুইটাও দুই আইডি, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে করেন। আচ্ছা, আমরা যেহেতু ফার্স্ট ক্লাস একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, এখন এখানে শুরু ক্লাস রেডি করি। আমরা সেম আগের মতোই, আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে ফাইল থেকে নিউ ক্লাস তৈরি করতে পারবো, অথবা এখান থেকে আমরা রাইট ক্লিক দিয়ে নিউ থেকে ক্লাস তৈরি করতে পারবো। এখানে অনেকগুলো জিনিস অপশন আছে, দেখেন জাভা প্রজেক্ট, প্যাকেজ, ক্লাস, ইনোভেশন, ইন্টারফেস, আমরা সবগুলো মোটামুটি দেখবো যেগুলো আমার দরকার যেগুলা। তো আমরা ক্লাস যেহেতু আমরা একটাকে বললাম যে জাভা ক্লাস ভিত্তিক এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রথমে সেটা সবগুলোকে অবজেক্ট ধরে নেয়। আপনি যখন ক্লাস রেডি করেন আর ইন্টারফেস বলেন যাই বলেন, সবগুলো সে অবজেক্ট হিসেবে ধরে নেয়। তো অবজেক্ট হলো চিন্তা করে নেয় অবজেক্টটা, আর আপনি যদি ক্লাসটাকে চিন্তা করেন আপনার এরকম বলতে পারি আমি, ক্লাসটা এরকম সাপোজ চিন্তা করেন আমরা যে এখন ক্লাস করতেছি এটা একটা ক্লাস, ক্লাসের অনেকগুলো জিনিস আছে না, যেমন আপনি একটা অনেকগুলো জিনিস আছেন, সিফাত ভাই আছেন বা রাফি ভাই আছেন, অনেকগুলো জিনিস, তো প্রত্যেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য কিছু আছে। তো ক্লাস যদি চিন্তা করেন ওই রকমই, আমরা একটা ক্লাসে আছি, ওই ক্লাসটাই আমি যদি চিন্তা করি ওই রকম, দেন আমি ওই ক্লাসটাকে যদি আমরা একটা অবজেক্ট হিসেবে ধরে নেই, ধরে নিতে পারবো। এটা আমরা আস্তে আস্তে জানবো কিভাবে ক্লাসটাকে অবজেক্ট করে, বা অবজেক্ট আসলে কি কনসেপ্ট নিয়ে কাজ করে। আমরা ক্লাস তৈরি করে নিই। এখানে একটা জিনিস দেখেন, দুইটা জিনিস এখানে খেয়াল করা লাগে, এটা হলো আপনি কি নেম দিবেন সেটা। আপনি যে কোনো কিছু দিতে পারেন,
আপনার যা নাম দেওয়ার ইচ্ছা হয় দিতে পারেন, বাট এটা আপনার উপর ডিপেন্ড করে। আহ, আমি আগের মধ্যে দিলাম, ডেমো দিয়ে রেখে দিই ডেমো। এখন একটা জিনিস আছে, এই যে মডিফাই গুলা, এগুলো আমরা আস্তে আস্তে জানবো মডিফায়ার কি কাজ করে। বাবা তো যেটা আছে পাবলিক ওটাই রেখে দেন, পরবর্তী জানবো পাবলিক বা প্রাইভেট বা প্রোটেক্টেড এগুলো কাজ কি, বা অ্যাবস্ট্রাক্ট ফাইনালে কি কাজ, বা সুপার ক্লাস এগুলো অনেক সময় জানবো ইন্টারফেসে কি কাজ বা কোন জায়গায় ইন্টারেস্ট ক্রিয়েট করবো। আপাতত আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এই জিনিসগুলা। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, প্রত্যেকটা ক্লাসের একটা মেইন ফাংশন থাকে, এটা শুধু মনে রাখবেন। প্রত্যেকটা ক্লাসে একটা মেইন ফাংশন থাকে, ওই মেইন ফাংশন থেকে সবগুলোকে আমরা কল করে নিই, সবগুলা কাজ করে। দ্যাট মিনস ওই মেইন ফাংশন সবগুলোকে রান করে একসাথে শেষ। বাকি সবগুলো আপনি ক্রিয়েট করবেন, অন্য ক্লাস ক্রিয়েট করবেন, অনেকগুলো ফাইল রেডি করবেন, কিন্তু ওই ফাইলগুলোকে কল করতে হলে আপনার মেইন ফাংশনে কল করতে হবে। মেইন ফাংশনে সব কাজ করে নেবে। আমরা এটাকে হয়তো নর্মাল যদি একটা প্রোগ্রাম রান করেন, বা একটা আমি যদি ফার্স্টটা চিন্তা করি, একটা প্রজেক্ট রান করতে যখন করবেন, অ্যাটলিস্ট ওই ক্লাসে একটা মেইন ফাংশন থাকতে হবে, আদারওয়াইজ ওই ফাংশন ওই ক্লাসটা বা ওই প্রজেক্টটা রান হবে না। এটা মনে রাখবেন। আপনি যখনই কোনো ক্লাস রেডি করবেন, একটাকে শুধু মেইন ফাংশন রাখবেন, বাকিগুলোকে না দেওয়া লাগবে না, শুধু একটা ক্লাসকে মেইন ফাংশন রাখবেন। এখন আপনি যেটা রাখবেন ওইটা শুধু এখানে ক্লিক করে নেবেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা শুধু ক্লিক করে নিলেই ওই ক্লাসটা মেইন ফাংশন বা মেইন ক্লাসটা হয়ে যাবে। দেন আপনার ফিনিশ। এখন দেখেন দুইটা জিনিস, একটা আমরা ক্লাস ক্রিয়েট করেছিলাম, ক্লাস ডেমো নামে একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম, পাবলিক ক্লাস ডেমো অটোমেটিক চলে আসছে, এই পোর্শনটা চলে আসছে এখানে। একটা যে বললাম আমরা যেহেতু মেইন ফাংশন ক্রিয়েট ওকে চেকবক্স দিয়েছি, তো সেখানে কি হয়েছে, এই ফাংশনটা এই মেথডটা আমরা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, এটা আমরা মেইন ফাংশন। আমরা যাই আমরা এই জায়গাতে করতে হবে। যাদের নেটবিনস বলেন আর ইক্লিপস বলেন, সবাইকে রান দিয়েছেন এটা আর টাস্ক ক্রিয়েট করেছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা আমরা সিম্পল রান করি, রান করলে বুঝতে পারবেন জিনিসগুলো। জাস্ট লিখে দিই আপনি, এখন যারা বুঝতে পারছেন না বোঝার এখন দরকার নাই, জাস্ট আমি রান করে নিই, কেন আমরা আস্তে আস্তে এটা জানবো, সমস্যা নেই। স্যার এখানে স্ক্রিনটা কি দেখেন বড় একটা করা জিনিস, যাবে? এতে আর সুবিধা স্ক্রিন তো বড় হবে আমাদের। আপনি কি মোবাইল দিয়ে আছেন নাকি? একদম ফুল স্ক্রিন ইউজ করতেছেন? না স্যার ল্যাপটপেই আছে, বাট এখান থেকে একটু ছোট দেখা যায়। আচ্ছা, যেটা এটা একটা কাজ করতে পারি, সেটা হলো আহ, আহ, আমি জুম করতে পারি, জুম করলে হয়তো জিনিসটা খারাপ দেখাবে, আর কিছু না। আর একটা কাজ করা, সেটা হলো আচ্ছা, একটা জিনিস। আরো লাগবে না, এটুকু ঠিক আছে? এখন কি ঠিক আছে? জি ভাই, আগের ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার বলা লাগবে না, ভাই ভাইয়া বলেন, স্যার জিনিসটা অন্যরকম মিন হয়। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি একটু যেটা বললাম, একটা function, প্রত্যেকটা ক্লাসের একটা মেইন, বা প্রত্যেকটা ক্লাস না, প্রত্যেক প্রজেক্টের একটা মেইন ফাংশন থাকে। তো এই মেইন ফাংশনের কাজ হলো বাকি সবগুলোকে মানে মেনটেন করে এখান থেকে রান করা সবগুলো। দেখেন একটা জিনিস, সেটা হলো এখানে যে ডাবল স্ল্যাশ যে জিনিসটা, সেটা হলো কমেন্ট। এটা আপনি যে চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, এটা কোনো সময় রান হবে না, ঠিক আছে? এটা জাস্ট কমেন্ট হিসেবে থাকবে। কোনো কিছু আপনি যদি এখানে ইচ্ছা মতো লিখি না কেন, কোনো সমস্যা না, যাই লিখি সমস্যা না, এটা কোনো রান হবে না, ঠিক আছে? জাস্ট এটা কমেন্ট হিসেবে থাকবে। আমরা সিম্পল একটা জিনিস লিখি এখানে, এখানে একটা জিনিস লেখা আছে, একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আচ্ছা, এটা কাজ কি? এই যে এই পোর্শনটা, এটা হলো আমরা যখন আউটপুট রিলেটেড কোনো কাজ করব, একটা যেটা বললাম জাভা ডেভেলপমেন্ট কি বলেন আর জাভা রানটাইম ইনভেন্ট বলেন, এই যে কাজগুলো জাভার কিছু প্রিডিফাইন্ড ফাংশন বা মেথড যাই বলেন,
এগুলো কাজ হলো আমাদের কাজগুলো সহজ করে দেওয়া, আমাদের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সকে সহজ করে দেওয়া। আমরা চাইলে যদি এখানে এটা তো এরকম যদি না থাকতো তাহলে আমরা তো রান করতে অনেকগুলো জিনিস কমান্ড প্রম্পটে গিয়ে রান করতে হতো, যে কিভাবে রান করবো। এই জিনিসগুলো তৈরি, যে আইডি থেকে তৈরি করে নেওয়া বা আমার জাভা ডেভেলপমেন্ট থেকে দিয়ে দেওয়া আমাকে ইজি করে দেয়। কি করবো, এই যে দেখেন একটা জিনিস, প্রত্যেকটা ক্লাস বলেন বা প্রত্যেকটা একটা অবজেক্ট বা ফাইল থেকে যে আসছে, এখানে দেখা দেন জাভা ডট ল্যাঙ্গুয়েজের দ্যাট সিস্টেম। আচ্ছা, এটা একটা ক্লাস, দেখেন অলরেডি প্রিডিফাইন কিছু ক্লাস রেডি করে দেওয়া আছে জাভা থেকে। এই কাজটা কি, এইটা হলো জাভা ডট ল্যাং ডট সিস্টেমের একটা ফাংশন, আর কিছু না। এটা কাজ হলো কোনো কিছু আপনি যদি প্রিন্ট করতে যান তখন এটা অটোমেটিক প্রিন্ট করে দেওয়া। আপনি প্যারেনথেসিসের ভিতরে যাই লিখবেন ওটা প্রিন্ট করে নিবে। এটা শুধুমাত্র এটা সিস্টেম ডট আউট যদি আমরা লিখি তাহলে আমরা কি করবো, এটা দিয়ে যা আমরা চাইবো এটা কাজ করতে পারি। আমি যদি এটা কেটে দিই, খেয়াল করেন এটা অনেকগুলো মেথড আছে, দেখেন অ্যাপেন্ড বা ক্লোজ, ফ্লাশ, অনেকগুলো আছে, নোটিফাই, প্রিন্ট শুধু প্রিন্টও আছে, প্রিন্ট লাইন আছে, প্রিন্ট ক্যারেক্টার, অনেকগুলো জিনিস, প্রিন্ট এফও আছে। যারা সি করে আসছেন তাদের প্রিন্ট এফ, আপনার যারা সি করে আসছেন প্রিন্ট এফ সাথে পরিচিত আছে। তো জাভাতে প্রিন্ট লাইন ইউজ করে, প্রিন্ট এফ ইউজ করেন, সমস্যা না। অনেকগুলো জিনিস আছে, প্রত্যেকটার অনেকগুলো মেথড তৈরি করে দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা আপনি ওটা ইউজ করতে পারবেন। আমরা যদি একটা লাইন ক্রিয়েট করি আপাতত, প্রিন্ট লাইনের কাজ কি, আমরা যখন কোনো কিছু প্রিন্ট করবো তখন প্রিন্ট করে দেওয়া আর এবং নেক্সট কার্সরে চলে যাওয়া, নেক্সট লাইনে চলে যাওয়া। আমরা এখানে কি করি, জাস্ট হ্যালো দিয়ে প্রিন্ট করি, জাস্ট লিখলাম হ্যালো। এটা যদি আমরা রান করতে যাই, এখানে দেখেন এখান থেকে সরাসরি আপনি রান করতে পারবেন, অথবা কন্ট্রোল F+ দিবেন, অথবা এখানে আপনি টুলস দেওয়া আছে নেভিগেশনে, এখান থেকে রান করতে পারবেন। যদি রান দেই, এখানে কিন্তু কনসোলে আমরা দিয়ে আসছে যে হ্যালো। কারণ আপনি এখানে যদি অন্য কিছু দেন, সাপোজ হ্যালো এভরিওয়ান দেই, যদি রান দেই, দেন হ্যালো এভরিওয়ান দেখাচ্ছে। এটা হলো সিম্পল জাস্ট হ্যালো এভরিওয়ান ক্লাসটা ক্রিয়েট করা। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জাস্ট এটা যে বেসিক জিনিসটা। এতটুকু কারোর প্রবলেম আছে যে এটা বুঝতে? ভাইয়া প্রিন্ট লাইনটা কি প্রিন্টের জন্য কাজ করতেছে, আউটপুটের জন্য? তাহলে সিস্টেম হ্যাঁ ডট হ্যাঁ, আউটটা কিসের জন্য করতেছে? আচ্ছা, সিস্টেম ডট আউটটা ওই প্রিন্ট লাইনটা, ওই যে প্রিন্ট লাইনটা, এটা এই ক্লাসের বা এই ফাইলের একটা মেথড, আর কিছু না। আমরা একটা যেটা বললাম, এই যে আমরা যখন ফাইল ক্রিয়েট করবো বা যখন কাজ তৈরি করবো তখন বুঝতে হবে এই জিনিসগুলো কাজ কি। আমাদের সিস্টেম ডট আউট ডট লেখা, এটা একটা ক্লাস চিন্তা করেন আপনি। ক্লাসের একটা ফাংশন হলো বা একটা মেথড হলো এই প্রিন্ট লাইন, আর কিছু না। এটার আরো অনেক ক্লাস, অনেক মেথড আছে, যেমন একটা আপনাকে দেখা দেখালাম যে অ্যাপেন্ড আছে, ফ্লাশ আছে, ক্লোজ আছে, অনেকগুলো আছে। এটার একটা ফাংশন যাচ্ছে প্রিন্ট লাইন, আর কিছু না। প্রিন্ট লাইনের কাজ হলো প্রিন্ট করা। আর সিস্টেম ডট আউট হলে একটা প্যাকেজ চিন্তা করেন। যেটা প্যাকেজ চিন্তা করেন এরকম, যে আপনি যদি একটা শপিং এ যান, অনেকগুলো প্যাকেজ থাকে। সাপোজ বলে আপনি দেখা গেলো যে আপনি গেলেন শপিং এ, তিনটা ড্রেস একসাথে আপনি কিনতে পারবেন, একটা ব্লু, একটা রেড, একটা হোয়াইট কালারের, তিনটা ড্রেস কিনতে পারবেন তিন প্যাকেজে। তো এই যে সিস্টেম ডট আউট একটা প্যাকেজ, কিন্তু এই প্যাকেজের ভিতরে অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো প্র্যাকটিস আছে যেটা আপনি ইউজ করতে পারবেন, ওই জিনিসটা, আর কিছু না। ভাই ভাই শোনা যাচ্ছে? ভাই প্রথম দুই লাইনটা ভাই বুঝিনি প্রথম। প্রথম দিলেন, আচ্ছা, এটা জাস্ট ডিফাইন, এটা সব সময়। তারপর ভাই 10 স্ক্রিন শেয়ার সেকেন্ড হয়নি, ব্র্যাকেট, স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন শেয়ার হয় নাই, এখন হয়েছে। দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এই যে পাবলিক ক্লাস, এটা বলতে চাচ্ছেন তো পাবলিক ক্লাস ডেমো কাজ হ্যাঁ কি? হ্যাঁ, এটাই পাবলিক ক্লাস ডেমো। আচ্ছা আচ্ছা, পাবলিক ক্লাস ডেমো কাজ হলো আমরা যে ক্লাসে তৈরি করলাম একটাকে, যেটা সোর্স থেকে আমরা ক্লাস তৈরি করলাম, ডেমো ডট জাভা লিখে। এই একটা ক্লাস চিন্তা করেন, আমরা আমরা এই যে কাস্টমার এখন আমরা ইউজ করতেছি, বা আমরা এই যে গুগল মিট ইউজ করছি, আমরা এই দিকে চিন্তা করেন, রিয়েল লাইফে চিন্তা করেন, আমরা একটা ক্লাস আছে, ওই ক্লাসের মতো চিন্তা করেন যে এই ক্লাস হলো, এই ডেমো নামের ক্লাসটা হলো একটা ক্লাস যেখানে আমরা অনেকগুলো জিনিস করতে পারবো। এতটুকু আপাতত মনে রাখেন, অনেকগুলো জিনিস করতে পারবো। আমরা কি করতে পারতেছি, ক্লাস করতে পারতেছি, চ্যাট করতে পারতেছি, লগইন করতে পারতেছি, বা SMS বা যাই বলেন সবগুলো করতে পারছি। এই জিনিসগুলো চিন্তা করেন একটা প্যাকেজে, আপনি এখানে একটা চিন্তা করেন একটা ক্লাসে আছেন, এই ক্লাসের অনেকগুলো জিনিস আছে, আপনি এটাকে বাদ দিয়ে এটাকে মনে করেন নাই। তো এটা যদি আপনি বাদ দেন, চিন্তা করেন এই পাবলিক ক্লাস ডেমো, সেকেন্ড ব্র্যাকেট, স্টার্ট এবং ক্লোজিং, এই জিনিসটা আপনার ক্লাসের মতো চিন্তা করেন। আপনি এখন যে ক্লাসরুম আছেন ওইরকম চিন্তা করেন, এটা ক্লাস যেখানে অনেকগুলো জিনিস করা যাবে। আচ্ছা, তারপর যান আপনি যদি এই পোর্শনটা চিন্তা করেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আচ্ছা, একটা যেটা বললাম যে প্রত্যেকটা ক্লাসে একটা মেইন ফাংশন থাকে, মেইন ফাংশনটা আপনি রান করতে পারবেন না। আমি যদি এটাকে সাপোজ রিমুভ করে দিই, আমি যদি রান দিই, দেখেন এরর দেখাবে, মেইন মেথড নট ফাউন্ড ইন ক্লাস ডেমো, প্লিজ ডিফাইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন অর এ জাভা এক্সটেনশন।
তার মানে হলো আপনি যদি মেইন ফাংশন না থাকে আপনার একটা ক্লাসে, তাহলে ওইটা আপনি রান করতে পারবেন না। মাস্ট বি আপনাকে একটা মেইন ফাংশন থাকতে হবে। এটা হলো আপনার ক্লাস, বা আপনি গুগল মিটে ক্লাসরুম চিন্তা করেন এটাকে। আচ্ছা, এটার ভিতরে যদি আমাকে চিন্তা করেন মেইন ফাংশন, আমি যদি ক্লাসটা এখন মনে করেন অফ করে দিই, তাহলে আপনাদের কোনো কাজ হবে না, আপনি শুধু মনে করেন জয়েন হিসেবে থেকে যাবেন। এটা চিন্তা করতে পারেন। তো এই কাজটা হলো পুরোপুরি ক্লাসের সবকিছু নিয়ন্ত্রণ করা, কি কি করবেন কি কি না সবকিছু। আর এই ক্লাসটা হলো আপনার একটা ক্লাসরুম বা আপনি ইউজ করবে সেটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, অনেকগুলো লেখা আছে, পাবলিক, তারপর স্ট্যাটিক লেখা আছে, ভয়েড লেখা আছে, মেইন লেখা আছে, তারপর আবার ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং, আর্গুমেন্ট হলে আর্গ লেখা আছে, অনেকগুলো জিনিস লেখা আছে। আমি যদি চিন্তা করি এটাকে কিন্তু মডিফায়ার বলে, আমি এগুলো পরে আসবো আস্তে আস্তে, আর যখন আমার ক্লাস আসবে বা চলে আসবে তখন আমরা- পাবলিক স্ট্যাটিক পাবলিক ক্লাস এই দুইটা মানে কি জন্য লেখা, মানে আপনি ডেমো লেকশন যে জন্য আসছে নাকি? হ্যাঁ, ডেমো লেখছি, ডেমো ক্লাস নেমটা আমার ডেমো। আর হ্যাঁ। পাবলিক এই জন্য যে এটা আমি ক্লাস ক্রিয়েট করছি, আমি যখন এখানে সোর্স থেকে রাইট ক্লিক দিয়ে নিউ দিয়ে ক্লাস ক্রিয়েট করছি, আমি একটা ক্লাস তৈরি করতেছি। তো ক্লাস যদি এই যে গুগল ক্লাসরুম বলতেন, গুগল মিট চিন্তা করেন, আমি ক্লাস তৈরি করলাম, ওই ক্লাসে চিন্তা করেন ক্লাস একটা ক্রিয়েট করলাম, ওই ক্লাসের নাম দিচ্ছি আমি ডেমো, এই জন্য এই নামটা ডেমো আসছে। আর এটা পাবলিক করে দিছি এই জন্য পাবলিক চলে আসছে, আর কিছু না। আচ্ছা এগুলো আমরা আস্তে আস্তে এমনিতে যখন এটা ক্লাস আসবে বা যখন এটা টপিক আসবে তখন বুঝবো। আমরা জাস্ট এখন যারা রান দিতেছি যে রান হোক, এটা আর কিছু না। আচ্ছা স্যার ক্লাসের ডেমোটা তো প্যাকেজের আন্ডারে থাকবে তাই না, একটা প্যাকেজের আন্ডারে? প্যাকেজ বলতে হ্যাঁ প্রজেক্ট আন্ডার, প্যাকেজ না প্রজেক্ট আন্ডার থাকবে। এই ডেমো ক্লাসটা প্রজেক্ট, আমরা প্রজেক্ট নেম দিয়েছিলাম কি, ফার্স্ট ক্লাস প্রজেক্ট দিয়েছিলাম, ঠিক না? ওই প্রজেক্ট নেমের বা প্রজেক্টের ভিতরে আমরা ক্লাস সোর্সের ভিতরে আমরা ক্লাস নেমতে থাকবে। আর কোনো কোয়েশ্চন? আচ্ছা, এখন আসি মানে বেসিক থেকে শুরু করি আমরা, ডাটা টাইপ চিন্তা করি। ভেরিয়েবল নাম কি সবাই শুনেছেন? ভেরিয়েবল নামটা বা ভেরিয়েবল নামটা কিছু শুনেছেন এর আগে? যা জানেন তো জানেন, তাই জানেন না? জি ভাই, এক্স ওয়াই জেড এবিসি এগুলোকে ভেরিয়েবল বলা হয়। মানে চলো আসলে ভেরিয়েবল না, এক্স ওয়াই জেড কে ভেরিয়েবল বলে না। ভেরিয়েবল আপনি অন্য কনসেপ্ট, এটা জাস্ট নাম দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড, একটা আপনি তো নাম দেখছেন। এক্স ওয়াই জেড কে ভেরিয়েবল বলে না। ভেরিয়েবল হলো এমন একটা জিনিস যেখানে আপনি কিছু স্টোর করে রাখবেন। সাপোজ আপনি যদি চিন্তা করেন আপনার নামটা আমি স্টোর করে রাখবো একটা জায়গায়, আমি মোবাইলে যখন আমি কন্ট্যাক্ট আপনার নামে করবো, আপনার নাম দিয়ে সেভ করে নাই, তো ওই আপনার নামটা চিন্তা করেন, আপনার নামটা আমার সাপোজ ওই জায়গায় এক্স চিন্তা করেন, আপনার যে এক্স এর জায়গায় যে আপনি কি রাখছি, আপনার কন্ট্যাক্ট নেমটা রাখছি, আপনার কন্ট্যাক্ট আপনার যে নাম্বারটা রাখছি ওইটা, আপনি ভেরিয়েবল দিয়ে চিন্তা করেন রিয়েল ওয়ার্ল্ড, সবসময় রিয়েল ওয়ার্ল্ডের সাথে এক্সাম্পল নেবেন, তাহলে দেখবেন আপনি জিনিসটা বুঝতে সহজ হয়ে যায়। তাহলে ভেরিয়েবল দিয়ে চিন্তা করেন এরকম একটা জিনিস যেটা হলো আপনি কোনো কিছু স্টোর করে রাখবেন, কোনো কিছু স্টোর করার জন্য আমরা যখন কিছু ইউজ করি তখন ওটা মানে প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল বলি। বা বাংলা যদি আমরা গণিতে যখন চললাম তখন আমরা ভেরিয়েবলকে চলক বলতাম, যে আমরা যখন বীজগণিত করে আসছি যে মনে করি এক্স ইকুয়াল 7, এই জিনিসগুলাই। বা আমরা চিন্তা করতাম যে মনে করি জেড ইকুয়াল 5, জেড ইকুয়াল 10, এরকম চিন্তা করতাম না বীজগণিতে। তো ওই জিনিসটাই চিন্তা করেন যে ভেরিয়েবলটা কিছু কিছু স্টোর করে রাখার জন্য, আর কিছু না। এখানে আপনি নাম যে কোনো দিতে পারেন, নামে কিছু কনজারভেশন আছে, ওইটা মেসেজ যাচ্ছি, বাট ওইরকম। ভেরিয়েবল আবার অনেকগুলো জিনিস সিস্টেম আছে, যেমন অনেকগুলা টাইপের ভেরিয়েবল আছে, যেমন ইন্টিজার টাইপ আছে, স্ট্রিং আছে, তারপর আপনি চিন্তা করেন যদি ডাবল আছে, ফ্লোট আছে, অনেকগুলো জিনিস আছে। তো ইন্টিজার বলতে আমরা কি বুঝি এটা বুঝতে পারবেন? ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা। হ্যাঁ নিউমেরিক নাম্বার সংখ্যা। হ্যাঁ পূর্ণ সংখ্যাই, নিউমেরিক। হ্যাঁ পূর্ণ নিউমেরিক পূর্ণ সংখ্যা। এখন দশমিক থাকবে না, শুধু পূর্ণ সংখ্যা থাকবে, 0 থেকে 9 এই ক্যারেক্টার গুলো ইউজ করে বা এই ডিজিট গুলো ইউজ করে আমরা পূর্ণ সংখ্যা দিব, এতটুকু। তো আমি এখানে লিখে দিই জাস্ট স্ট্রিং আছে, জাস্ট এগুলো লিখে দেয় আর কিছু না। স্ট্রিং আছে, ডাবল আছে, ফ্লোট আছে, অনেকগুলো আছে, বিভিন্ন আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন কিছু কিছু স্টোর করে রাখার জন্য আমি যদি এগুলোতে রিমুভ করে দিই, এটা আমি জাস্ট লিখে রাখি। একইভাবে স্ট্রিং যদি আমরা চিন্তা করি, কোনো কোনো ক্যারেক্টার বা কোনো লাইন বা ওয়ার্ড টাইপের কিছু যদি আমরা স্টোর করার মানে চাই, তখন আমরা কি করবো, আমরা ওই স্ট্রিং ইউজ করবো। সাপোজ আমরা মনে করেন আপনার নাম স্টোর, ঠিক আছে, কিভাবে ফ্লোট আমরা যারা সি বা ডাবল চিন্তা করছেন প্রেসিশন টাইপ ভ্যালুগুলা, লাইক দশমিক পরের সংখ্যাগুলা, আমরা কিন্তু ওই
ফ্লোটেই রেখে দিই। আচ্ছা, ভেরিয়েবল কিন্তু আবার আরেকটা জিনিস মিসিং করে গেছি, ভেরিয়েবল কিন্তু দুই টাইপের ভেরিয়েবল আছে। ভেরিয়েবল বাদ দেন, ডাটা টাইপ যেটা আমি চিন্তা করি, ভেরিয়েবল আগে চিন্তা হলো ডাটা টাইপ, যেটা হয় কি, আজ একটা যেটা বললাম যে জাভাটা হলো অবজেক্ট বেস একটা ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্টটা কিন্তু একটা ভেরিয়েবল হয়, এটা যা জানে না বলি, অবজেক্টটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যখন একটা অবজেক্ট চিন্তা করবো, এই যে পাবলিক ক্লাস ডেমো, এই যে একটা ক্লাস, এটাকে যদি আমরা অবজেক্ট তৈরি করি, এরকম যে এই ক্লাসটা আছে ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, সাপোজ দিলাম যে 1। তো এটা একটা, এই সম্পূর্ণ একটা জিনিসকে যদি আমরা একটা সিঙ্গেল ইউনিটে চিন্তা করি বা একটা ক্লাসে চিন্তা করি, সাপোজ মনে করেন এই আরো অনেক হিজিবি অনেকগুলো লেখা আছে, সাপোজ এখানে লেখা আছে যে আপনার একটা কি বলে লিপিয়ার টাইপের একটা প্রোগ্রাম লেখা আছে, এই পুরো জিনিস ভাইয়া কথা শোনা যায় না আপনার। ওনার মনে হচ্ছে নেট চলে গেছে, একটু ওয়েট করি আমরা। নেটওয়ার্কের প্রবলেম মেবি, মিট করে রাখছে এখন। ওয়েড মে এগুলা বাদ দিয়ে বাকি যেগুলো স্টেটমেন্ট আকারে, that means এই যে একটা লাইন লিখলাম, এটা একটা স্টেটমেন্ট চিন্তা করবেন, তারপরে সময় ভাইয়া স্টেটমেন্ট আকারে চিন্তা আপনার করবেন। আপনার স্ক্রিনটাও শেয়ার নাই এবং এতক্ষণ বলছেন কিছু শোনা যায়নি। কি কি স্ক্রিনটা দেখা আপনার যাচ্ছে স্ক্রিন না। শেয়ার অফ হয়ে গেছে এবং আপনি এতক্ষণ যা বলছেন কিছু শোনা যায়নি, আপনি আউট অফ লাইন ও ছিলেন, লাইনে ছিলেন না। ও আচ্ছা, বুঝতে পারছি, আমাকে নেটওয়ার্কের সমস্যা করছে না মেবি। জি নেটওয়ার্কের সমস্যা। এখন এখন কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা শো করেন ভাই। না এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যায়? শোনা যাচ্ছে ভাই, কিন্তু স্ক্রিনটা এখনো শো করতেছে না আমার end থেকে। আমি নেটওয়ার্ক সমস্যার কারণে হঠাৎ করে নেটওয়ার্ক মনে হয় চলে গেছিল, নেটওয়ার্ক সমস্যার কারণে হয় নাই। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এখন কি দেখা যায়? জি ভাই, হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আহ, এর আগে মনে হয় লাস্ট কোন জায়গায় আপনি শুনতে পাচ্ছেন, মানে শুনেছিলেন লাস্ট কোন পয়েন্টটা শুনেছিলেন? ডেটা টাইপ আচ্ছা, বলছিলেন। আমি আবার রিপিট করি, ডাটা টাইপ তো দুই ধরনের থাকে, একটা হলো প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হলো আপনার অবজেক্ট ডাটা টাইপ। প্রিমিটিভ কোনগুলো, যেগুলো আমরা মনে করেন আহ, আগে থেকে প্রি ডিফাইন করা থাকে, যেমন মনে করেন একটা যেটা বললাম ইন্টিজার টাইপ বা স্ট্রিং টাইপের বা ডাবল, এইগুলা টাইপের। দ্যাট মিনস আগে থেকে প্রোগ্রামে যে যে ভেরিয়েবল গুলা বা যে ডাটা টাইপ গুলো ডিক্লেয়ার থাকে, এগুলো বলে প্রিমিটিভ ডাটা টাইপ। আর যেগুলো অবজেক্ট ডাটা টাইপ, দ্যাট মিনস আমরা কোনো ক্লাস যখন ক্লাস ক্রিয়েট করবো বা অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্টকে কি বলে ডাটা হিসেবে চিন্তা করবো, তখন এটা বলা হয় অবজেক্ট ডাটা টাইপ। সাপোজ আমি যদি বলি যে এই যে পাবলিক ক্লাস ডেমো আছে, এটাকে যদি আমরা অন্য ক্লাসে ইউজ করতে যাই, তখন আমরা কিভাবে ইউজ করবো? এই যে মনে করেন এই কাজটা চিন্তা করেন, এই যে ডেমো ক্লাসে চিন্তা করেন, মনে করেন ডেমো ক্লাসে এরকম আছে যে আমি হ্যালো ব্র্যান্ড প্রিন্ট হবে। এখন হ্যালো ব্র্যান্ড আমি যদি অন্য ক্লাস থেকে প্রিন্ট করতে যাই, দেখা যায় যে অনেকগুলা জিনিস লেখা লাগতেছে।
তো এইগুলো না দিয়ে আমি যদি এই জিনিসটাকে পুরো ক্লাসটাকে ইউজ করতে যাই তখন কি করে ইউজ করবো? তখন কি আমি ওই জাভা অবজেক্টটা নিয়ে আসি, অবজেক্টের কনসেপ্ট নিয়ে আসে, যে সবগুলোকে সে অবজেক্ট হিসেবে ধরে নিবে। আমি যদি অন্য ক্লাসে একটা ক্রিয়েট করে জাভাকে এই ডেমোকে আমি যদি রিপ্রেজেন্ট করতে যাই বা ডেমো সিজ করতে যাই, তখন এই অবজেক্ট চলে আসে। তখন আমরা কি করবো, এই ডেমো থেকে ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবো। এটাকে বলে অবজেক্ট টাইপ। দ্যাট মিনস একটা ক্লাসে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন অবজেক্টটাকে আমি কল করে নিলাম, অবজেক্টের কাজগুলো যেগুলো আছে ওগুলা আমার কল করলাম আর কিছুটা। তো প্রিমিটিভ যেগুলো আছে, যেমন আমি একটাকে লিখলাম যেটা ইন্ট এক্স ইকুয়াল 19, একটাকে ভাইয়া বললাম যে এক্স ওয়াই জেড ভেরিয়েবল। এক্স ওয়াই জেড আসলে এগুলো নাম, এগুলো ভেরিয়েবল নাম। এক্স ওয়াই জেড এগুলো নাম, এক্স ওয়াই জেড আমি এখানে যদি এক্স ওয়াই জেড লিখি তাও সমস্যা না। তো প্রিমিটিভ ডাটায় বড়গুলো আছে, যেমন ইন্টিজার আছে, ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে। তো ইন্টিজার একটাকে বললাম যেটা ইন্টিজার টাইপের যেগুলা। তো পূর্ণ সংখ্যা যেটা বলে, আমি যেখানে কি লিখছি দেখেন ইন্ট এক্স ইকুয়াল 19, ঠিক আছে। আমি যদি আমি স্ট্রিং ডিক্লেয়ার করতে যাই, যেমন স্ট্রিং, সরি এখানে একটা সাপোজ যদি আমি দেখি কি বলি, সরি যদি কি বলে এটাকে নেম নাকি দিলাম, আমার নাম দিলাম স্ট্রিং, আমি কি দিলাম একটা নাম দিলাম, নাম নিয়ে কি দিলাম স্ট্রিং এ ভেরিয়েবল রাখলাম, আমার নামটা রাখলাম, ঠিক আছে। ক্যারেক্টার আছে, ডাবল আছে, অনেকগুলো জিনিস আছে, বাইট আছে বা শর্ট আছে, শর্ট এগুলো জিনিস আছে, এগুলো স্কোয়ার জন্য। আমি যদি এগুলো ইউজ করতে যাই, সাপোজ আরো আছে, যেমন ক্যারেক্টার আছে, যেহেতু একটা ক্যারেক্টার রাখার জন্য এখানে নেমে আমরা কি করতেছি, অনেকগুলা ক্যারেক্টার একসাথে রাখতে পারি, একটা ওয়ার্ড রাখতেছে, একটা সেন্টেন্সকে রাখতে পারবো। এখন আমি চাইলে অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো জিনিস ইউজ করতে পারবো, ঠিক আছে। এবার যদি শুধু একটা ক্যারেক্টার রাখতে যাই, সাপোজ আমি শুধু জেড ক্যারেক্টার রাখতে যাচ্ছি, তখন আমরা কি করি, ক্যারেক্টার নামে একটা ডাটা টাইপ আছে, ওগুলো আমরা ইউজ করবো। আচ্ছা, সাপোজ আমি ক্যারেক্টার ডিক্লেয়ার করি, সাপোজ দিলাম লেটার, সাপোজ দিলাম ডি, তো এখানে সিঙ্গেল ক্যারেক্টার পাবো জিনিস। সেটা হলো যখন আমরা স্ট্রিং ডিক্লেয়ার করবো তখন আমরা ডাবল কোটেশনে দিব। স্ট্রিং যখন ডিক্লেয়ার করবো তখন ডাবল কোটেশনের ভিতরে দিব। এবং ক্যারেক্টার টাইপ, দ্যাট মিনস একটা শুধুমাত্র একটা লেটার বা একটা অক্ষর যখন আমরা স্টোর করবো তখন কিন্তু শুধুমাত্র আমরা একটা কোটেশনের ভিতরে রাখবো। এই যেগুলো মনে রাখবেন, এই দুইটা জিনিস। স্ট্রিং এর যখন আমরা ইউজ করবো তখন ডাবল কোটেশন, এবং ক্যারেক্টার যখন ইউজ করবো তখন একটা কোটেশন ইউজ করবো। আচ্ছা, এতটুকু কি কারো বুঝতে সমস্যা হয়েছে? বা ডাবল টাইপের কি বুঝতে পারছেন? ডাবল বা ক্যারেক্টার, স্ট্রিং, ইন্ট এগুলা কি কাজ করে বা কি? আবার সমস্যা হয় নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যালো জি ভাই বলেন। ভাই, ইন্টিজার আর স্ট্রিং এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ইন্টিজার, স্ট্রিং বা ক্যারেক্টারের মধ্যে পার্থক্যটা কি, এটা একটু। আচ্ছা বলতেছি। আমি এখন শুধু তিনটা লেখছি, আরো আরো অনেকগুলো ভেরিয়েবল টাইপ আছে, আমি লিখতেছি একটা একটা করে। যেমন ইন্টিজারের কাজ কি? ইন্টিজারের কাজ হলো পূর্ণ সংখ্যা স্টোর করে রাখা। সাপোজ আপনি 19 বা 1900 মানে জমা করে রাখবেন, এই যে পূর্ণ সংখ্যা, মানে আমরা যদি সহজ ভাষায় বলি সেটা হলো পুরো টাকা। আমরা কোনো ভাঙতি টাকা নিব না, পুরো টাকা, যেমন 100 টাকা, 20 টাকা, 1000 টাকা, এরকম কোনো মানে টাইপের ভ্যালুগুলো আমরা যখন স্টোর করবো তখন আমরা ইন্টিজারে স্টোর করবো, ঠিক আছে। আর স্ট্রিং যেটা হলো আমরা কোনো নাম বা আমরা কোনো লেটার ইউজ করবো, সাপোজ আমি একটা লাইন রাখতেছি, বা আমি কোনো একটা ওয়ার্ড বা লিখিত, মানে একটা স্ট্রিং টাইপের, দ্যাট মিনস ক্যারেক্টার টাইপের কিছু যদি আমি স্টোর করতে যাই তখন আমরা স্ট্রিং নামে একটা ডাটা টাইপ নেব। আচ্ছা, ক্যারেক্টার যদি চিন্তা করেন, ক্যারেক্টার শুধুমাত্র একটা ক্যারেক্টার নিয়ে চিন্তা করে। সাপোজ আপনি যদি এফ না দিয়ে যদি এফ এ লেখেন তাহলে কিন্তু এটা হবে না, কারণ এরর দেখাবে। দেখেন আপনি এরর দেখাচ্ছে, মাউস দেখে ইনভ্যালিড ক্যারেক্টার কনসেপ্ট, মানে ক্যারেক্টার শুধুমাত্র আপনি একটা ক্যারেক্টার রাখতে পারবেন। ঠিক আছে, স্ট্রিং এ যেটা হয় আপনি অনেকগুলো একসাথে অনেকগুলো ক্যারেক্টার রাখতে পারবেন। বুঝছি ভাই, আচ্ছা। এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? হ্যালো, জি, এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? না ভাই, আচ্ছা, আরো অনেকগুলো ডাটা টাইপ আছে, যেমন ফ্লোট আছে, ডাবল আছে। ফ্লোট, কেউ কি জানেন ফ্লোট? ফ্লোট কি? ভগ্নাংশ, হ্যাঁ, পূর্ণ বঙ্গ। পূর্ণ সংখ্যা যেটা না। ডাবল তাহলে কি? ডাবল
ডাবল হচ্ছে ভাই তারপর মানে ভাই আমরা একটু বড় সংখ্যাগুলো যদি স্টোর করতে চাই, যেমন আমাদের হুম। যে সংখ্যাগুলো ফ্লোট স্যালারি হচ্ছে ভাই টাইপ। ফ্লোট হচ্ছে ডেসিমেল নাম্বার, যদি আমি ভুল না না করে থাকি। না ডেসিমেল না, ফ্লোট হলো আপনার দশমিক ভগ্নাংশ সহ, মানে ভগ্নাংশ বলতে কি দশমিকের পরে সহ। তাহলে তো ভাই 6টা ডাবল হ্যাঁ ডেসিমাল পয়েন্ট। এই ডাবল জন্যই দুটো পারলে সেম হয় না? ডাবল সেম হয়। আর পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো ফ্লোটে আমরা কিছু লিমিট আছে, সবকিছু একটা লিমিট আছে। ফ্লোটে হলো একটা লিমিট আছে কতটুকু আপনি স্টোর করে রাখতে পারবেন বা কতটুকু লিমিটের আপনি সংখ্যা দিতে পারবেন, একটা লিমিট আছে। ঠিক আছে, কিভাবে ডাবলটা হলো তার ডাবল, মানে তার মানে অনেকগুলো যদি বড় সংখ্যা হয়, সাপোজ আমি চিন্তা করি একটা ফ্লোট লিখি, তাহলে বুঝতে পারবেন। যেটা আমি লিখি ফ্লোট দিলাম 1, আমি যদি এটা স্টোর করে রাখি যেমন 700.88, এরর দেখাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ সমস্যা না, সমস্যা না, সমস্যা না, কাজ করতে চাই সমস্যা না। আচ্ছা, ফ্লোট হলো লিমিটেড টাইপ, লিমিটেড নাম্বার এক ভগ্নাংশের সব স্টোর করতে পারবেন। ডাবল এর থেকে একটু বেশি, দুটাই সেম জিনিস, ভগ্নাংশ রাখতে পারবেন, বাট যখন আপনি কোনো বড় ধরনের কোনো সংখ্যা স্টোর রাখবেন তখন আমরা ডাবল স্কোয়ার ইউজ করি। সাপোজ ডাবল কি রাখবো, সাপোজ দেখি ট্রু লিখে দিই। সাপোজ এই যে এত বড়, এটা কিন্তু আপনি এই সংখ্যাটা কিন্তু আপনি ফ্লোটে রাখতে পারবেন না, এরকম একটা লিমিটেশন আছে। যেমন মানে তার একটা মেমোরি স্পেস দখল করে, যখন একটা ফ্লোট আপনি যায় তখন তার 32-16 বিটের একটা স্পেস দখল করে নেয়। এই যে জায়গা দখল করে, তার একটা জায়গা আছে যতটুকু আপনি এতটুকু পর্যন্ত আপনি লেখা লিখতে পারবেন, সবকিছু লিমিটেশন আছে। ঠিক আছে, ডাবলটা হলো তার বেশি। আপনি এই দুটা সেম কাজই করে, কিন্তু একটা হলো অল্প সংখ্যা, মানে লিমিটেড নাম্বার নিয়ে কাজ করে, লিমিটেড নাম্বার না, লিমিটেড মানের কাজ নিয়ে কাজ করে। আর ডাবল চিন্তা করে একটা বড় লেভেলের বড় মানের কাজ করে। এই পার্থক্য, আর কিছু পার্থক্য না। আচ্ছা, আরেকটা আছে বুলিয়ান। বুলিয়ান সময় কারো আইডিয়া আছে? ট্রু ফলস। হ্যাঁ, ট্রু ফলস। যেমন আমি কোনো সময় যদি কোনো ট্রু ফলস এ কাজ করতে চাই, তখন আমরা এটা কাজ করি বুলিয়ান। বুলিয়ান যদি আমি দিলাম যে কি লেখা যায়, দেখুন লিখি, কি লেখা যায়, লিখি এটা। এখন আমরা ট্রু অথবা ফলস এখানে জমা রাখবো। সাপোজ আমি ট্রু যদি রাখি, ট্রু রাখতে পারি, ফলস রাখলে ফলস, যা ইচ্ছা আমার লিখতে পারি, সমস্যা না। আমি যদি ফলসও লিখি, আমার কোনো একটা জিনিস যদি আমরা কোনো ক্যারেক্টার বা কোনো জিনিস চেক করতেছি আসলে এটা ট্রু অথবা ফলস কিনা, তখন আমরা এই জিনিসগুলা কাজ করি। আস্তে আস্তে আমরা দেখবো যে এগুলো কোন জায়গায় কাজ হয়। বুলিয়ান 3 লিখতেন কেন ভাই? কোনটা এটা? হ্যাঁ, বুলিয়ানের পরে 3 কেন লিখতেন? 3 বলতে আচ্ছা এমনি নাম লিখছি, এটা জাস্ট নাম, এটা জাস্ট নাম লিখছি, আর কিছু না। আচ্ছা, এই জিনিসটার সাথে পরিচয় আছে কারো? এই জিনিসটার সাথে, এই যে ফ্লোট দিয়ে কাস্টিং করছেন না জিনিসটা কি? হ্যাঁ জি ভাই, টাইপ কাস্টিং। কিন্তু এটা কেন হলো এটা বলতে পারবেন কেউ? আমি যদি এটা কেটে দেই। ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে। জিনা ভাই এখানে হ্যাঁ বলেন। ভাই ওই যে ওখানে ওই যে টাইপ কাস্টিং, মানে যেহেতু ফ্লোট নাম্বার লেখাই হয়েছে, তাহলে ওখানে কেন টাইপ কাস্টিং করার প্রয়োজন পড়ছে এটা আচ্ছা, জানতে চাচ্ছি। এটা বলতেছি আমি। টাইপ কাস্টিং কেন করছি দেখেন, এই নাম্বারটা কি, এটা যদি আপনি চিন্তা করেন এই নাম্বারটা অ্যাকচুয়ালি কি, এই যদি এটা যদি বাদ দেন, তাহলে এই নাম্বারটা কি হবে তাহলে? তখন এটা কি হবে তাহলে? ইন্টিজার। ইন্টিজার হবে না? সেম জিনিসটা আমি যখন .88 দিছি, তখন আইডি বুঝতে পারছেন না আসলে আপনি কি লিখতেছেন, এটা ফ্লোট লিখতেছেন না ডাবল। সেম জিনিসটা দেখেন, আপনি এখানে কিন্তু আমার কিছু টাইপ কাস্টিং চাচ্ছি না, কারণ এটা ডাবল ভ্যালু, সে মানে অটোমেটিকলি বুঝতে পারছে ডাবল ভ্যালু। তো সেই জিনিসটা তার রিমুভ করে আমি কাস্টিং এই জন্য করলাম। দেখেন দুটো জিনিস আছে, সেটা হলো আমি হয়তো এটাকে টাইপ 1 টু ডাবল করতে পারি, দ্যাট মিনস আমাকে ফ্লোটের বদলে আমি ডাবল লিখতে পারি, অথবা আমি সেটা কাস্টিং হলো আমি লিখি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাবল, এখানে মিনিং করতেছে ডাবল, কারণ ডাবলের সেম জিনিসটা ডাবল হয়। ডাবল অটোমেটিকলি বুঝতে পারে, যাই বগানোর সময় যাই লেখেন ওটা ডাবল হিসেবে সে ধরে নেয়। এখন ফ্লোটে যখন আমরা আসি, তখন সেটা তো এটা ডাবল দেখতেছে, এটা ডাবল, এটা ফ্লোট না, সেটা ডাবল। সেই জিনিসটা আমরা কি লিখতে সমস্ত এফ লিখি, যে মিনস ফ্লোট, আলাদা করে বোঝানোর জন্য, কারণ এই জিনিসটা তো সে বুঝতেছে ডাবল।
ঠিক আছে। কিন্তু আমি যখন এই জিনিসটা যাবো তখন সে তো এটা ডাবল হিসেবে ধরে নিচ্ছে, কিন্তু আমরা লিখে দিচ্ছি কি ফ্লোট। তো সে আমাকে দুইটা কাজ করতে হবে, এটা হলো আমি এখানে ফ্লোট হিসেবে রিপ্রেজেন্ট করা, আমাকে রিপ্রেজেন্ট হতে কি করতে হবে, আলাদাভাবে এফ লিখতে হবে। তখন সে বুঝতে হবে যে এটা হ্যাঁ এটা ফ্লোট টাইপের ভেরিয়েবল। এতটুকু পর্যন্ত সে বুঝতে পারছে ডাবল, যখন আমি এফ লিখছি তখন সে বুঝতে পারছে ফ্লোট। আমি যদি কোনো কারণে এফ না লিখি তখন কি হবে, সেটা বুঝতে পারছে না, সেটা বুঝতেছে এটা ডাবল। তখন আমাকে হয় এফ লিখতে হবে অথবা টাইপ কাস্টিং হবে। দ্যাট মিনস টাইপ কাস্টিং এটা যে আমি এটাকে ফ্লোটে কনভার্ট করেছি। এই প্যারেনথেসিসের ভিতরে এটা লেখার মানে হলো আমি এই ডাবল টাইপের ডাবল ভেরিয়েবল বা ডাবল মানটাকে আমরা কি করতেছি, ফ্লোটে কনভার্ট করতেছি। তখন অটোমেটিকলি সে কি করে, ওই যে আমার এফ এর বদলা যে এফ লেখা দরকার ছিল ওইটার বদলে এই কাজটা করে নেয়, আর কিছু না। ঠিক আছে, আপনি দুইটা কাজ, আমি এটা ফ্লোট আগে এই জন্য লেখলাম যে দুইটা কাজ আপনি করতে পারবেন একসাথে, আপনার যেটা কোনো একটা ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা আর কারো কোয়েশ্চেন আছে এরপরে? ভাই সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন এটা কি নিজের থেকে লিখতে হবে নাকি হ্যাঁ, এটা নিজে দেখবেন। আপনি যখন সিস্টেম ডট দিবেন তখন অটোমেটিক ডট সাজেস্ট করবে আপনাকে যে আউট ডট অনেকগুলো ফাংশন থাকে, আপনাকে সাজেস্ট করবে আর কিছু না। আচ্ছা, এখন আমরা যেটা করি দুইটা সংখ্যা কাজ করতে পারি, সেটা যোগ করতে পারি বা যোগ বিয়োগ বা আমরা প্রিন্ট করি, আমরা সেটা হবে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা আমি কি লিখতেছি। ঠিক আছে, ভাই আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু লাস্টের দিকে বুলিয়ানটা একটু আমি বুঝতে পারিনি, নেটওয়ার্কে একটু যদি আবার একটু ক্লিয়ার করেন কষ্ট করে বুলিয়ানটা। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বুলিয়ান হলো আমরা যখন কোনো সত্য মিথ্যা কোনো কিছু স্টোর করে রাখবো বা সত্য মিথ্যা যাচাই করবো তখন আমরা এই বুলিয়ান ভেরিয়েবলটা ইউজ করি। এটা একটাই কাজ, সত্য মিথ্যা বা ট্রু ফলস। অনেক সময় আছে যে কোনো লজিক চিন্তা করি, আমি যদি চিন্তা করি যে আমি হ্যাঁ এটা হলে আমরা এই কাজটা করবো, এই জিনিসটা না হলে আমি এই কাজ করবো না, মানে ট্রু ফলস যে জিনিসটা কন্ডিশন চেকিং এর জন্য আমরা অনেক সময় বুলিয়ান করি। অথবা আমরা অনেক সময় আছে যে আপনি যদি বড় প্রোগ্রাম চিন্তা করেন, এখন হয়তো বুলিয়ানের কাজ না লাগতে পারে, কিন্তু বড় যখন প্রোগ্রামে যাবেন বা বড় কোড লিখবেন তখন দেখা যায় বুলিয়ান গুলো সবচেয়ে বেশি কাজ লাগে। সাপোজ আপনি দেখা যায় কেউ লগ ইন করছে কিনা, যদি লগ ইন করে থাকে তাহলে আমরা কাজ করবো, তখন আমরা চেক করি যে আসলে ট্রু কিনা। এটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা কাজ করি কি এটা কাজ করবে, সে লগ ইন হয়ে গেছে, তখন তার আলাদা ডিটেলস। আবার যদি সে কোনো কারণে লগ ইন ফলস হয়েছে বা লগ ইন করা মানে হয় নাই, তখন আমরা কি হয় নাই এটা ফলস আছে, তখন আমরা কি করি তাকে লগ ইন করতে বলি। সিম্পল যদি চিন্তা করেন এতটুকু চিন্তা করতে পারেন, বুলিয়ানের কাজ হলো ট্রু ফলস চিন্তা করা, যে ট্রু আছে কিনা বা ফলস কিনা আছে তার উপর ডিপেন্ড করে আমরা বাকি কাজ করবো। আচ্ছা, এখন আবার একটা কাজ করি, আমরা অনেকগুলো ভেরিয়েবল নাম লিখলাম, ইন্টিজার লিখলাম, স্ট্রিং ক্যারেক্টার লিখলাম, ফ্লোট লিখলাম, ডাবল বুলিয়ান লিখলাম। আচ্ছা, সবগুলো এখন প্রিন্ট করি, দেখি কি কাজ দেখায়। ঠিক আছে, আমি এটাকে একটু কপি করে নিই, বেস্ট হবে আমার জন্য। এখন দেখেন আমি একটাকে যখন কিছু প্রিন্ট করছি তখন কি করলাম, ডাবল কোটেশনের ভিতরে লিখলাম যে হ্যালো এভরিওয়ান লেখাটা, যে এটা কিন্তু একটা স্ট্রিং। এই যে হ্যালো এভরিওয়ান আমি চাইলে এটা যদি অফ করে আমি এটা এখানে লিখতে পারি যে নেম দিলাম হ্যালো এভরিওয়ান, এটাকে দেন আমরা কি করি এখানে আমরা প্রিন্ট করতে পারি। এখন প্রিন্টের সময় কি হয়, যখন আমরা কোনো ক্যারেক্টার বা কোনো লেটার প্রিন্ট করবো তখন আমরা সবসময় ডাবল কোটেশনের ভিতরে প্রিন্ট করবো। আর যদি কোনো ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করতে যাই তখন আমরা কি করবো, তখন আমরা জাস্ট ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা সাপোজ আমি যদি লিখতাম এরকম, সাপোজ আমি এই নেমটা লিখলাম, নেমটা কি আসলে আমি যদিও এখানে নেমটা লিখছি, আমার উদ্দেশ্য কি ছিল, নেমটা আমার এই স্ট্রিং এর নামটা হবে, ঠিক আছে না, এই স্ট্রিং এর ভেরিয়েবলটা হবে, কিন্তু আমি লিখেছি কোন জায়গায় ডাবল কোটেশনের ভিতরে। যখন আপনি ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবেন, প্রোগ্রাম ওই লাইনটা কি বা ওই মেথডটা কি ধরে নেবে আপনাকে, আপনি এটা কি লিখছেন এটাকে আপনি কি প্রিন্ট করবেন আর কিছু না। কারণ আপনি এটা যাই লেখেন না কেন, আপনি নাম যাই লেটার লেখেন যাই কি লেখেন, সে শুধু নামই প্রিন্ট করবে। আপনি যদি রান দেই দেখেন শুধু নেমই প্রিন্ট করছে। কিন্তু ঠিক একইভাবে যদি আমি ডাবল কোটেশনের অফ করে আমি যদি এটা লিখি, আমি যদি ডাবল কোটেশন অফ করে নেই তাহলে কি দেখেন আমি এখানে ক্লিক করে দেখেন দেখা যাচ্ছে যে এটা এই নামটা। আমি যদি এখন রান দেই দেখেন আমাকে হ্যালো এভরিওয়ান দেখাচ্ছে, ঠিক আছে না। ঠিক একইভাবে আমি যদি লেটার প্রিন্ট করি, সাপোজ লেটার প্রিন্ট করলাম, দেখেন লিখছে, ঠিক আছে না। তো এই জিনিসটা আপনি যদি কোনো প্রিন্ট করতে যাচ্ছেন তাহলে যদি আপনি কোনো ক্যারেক্টার বা তখন আপনি ডাবল কোটেশন দিবেন, আর যখন ভেরিয়েবল লিখলে বা প্রিন্ট করবেন তখন ডাবল কোটেশন বাইরে লিখবেন, ঠিক আছে। আর একই জিনিসটা আমি যদি এখন লিখি যে হ্যালো এভরিওয়ান দিয়ে আমি নাম এক কাজ করি, সেটা হলো নাম্বার যেটা আছে বাই দিয়ে দিলাম। আমরা এখানে কি করলাম, হ্যালো এভরিওয়ান যেটা আছে ওটা আমরা আগের মতো রেখে দিলাম। এখন দেখেন আমি যদি চাই এরকম যে না আমার হ্যালো এভরিওয়ান লেখা থাকবে আবার আমার এই নামটা লেখা থাকবে, ঠিক আছে, তখন আমরা কি করবো, তখন আমরা এটার সাথে প্লাস একটা অপারেটর ইউজ করবো, প্লাস দিয়ে দেন আমরা ভেরিয়েবল যে যেটা নাম আছে ওটা দিব। সাপোজ আমি নেম আছে নেমটা দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি দেখেন হ্যালো এভরিওয়ান বাই জিয়া,
চলে আসছে। তার মানে আমার হ্যালো ব্র্যান্ড আমার ছিল কি, এটা প্রিন্ট করার জন্য আমি স্ট্রিং হিসেবে দিয়েছি। তারপর আমি যখন প্লাস দিয়ে নাম লিখলাম, তখন কি হলো, আমার ওই যে নাম ভেরিয়েবলে যা স্টোর করা আছে, এই ভেরিয়েবলে স্টোর করা আছে বাইজিয়াটা অটোমেটিক এর সাথে প্রিন্ট হয়ে গেল। আমি যদি এখানে স্পেস দেই সাপোজ, তাহলে দেখেন জিনিসটা সুন্দর দেখাবে, হ্যালো বাইজিয়া। আচ্ছা, এতটুকু কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? না ভাইয়া, বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, আমি খুব মানে আস্তে আস্তে বা আমি খুব বেসিক একবারে শুরু থেকে শুরু করতেছি, কারণ অনেকের বেসিক নাই, সেই জন্য আমি একটু, যদি বলেন কেউ যদি মনে হয় যে না, সবার মনে হয় যে না আরো ফাস্ট করা ইচ্ছা, আমি ফাস্ট করবো। আমি জাস্ট মানে শুরু করতেছি যাতে সবাই, যারা বেসিক যারা নাই তাদের যাতে একটু সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা কাজ করতে হবে, সেটা লেটার বলতে আমি যদি ডাবল বা ফ্লোট যদি প্রিন্ট করতে যাই, সেই একই জিনিসটা জাস্ট এখানে রান করে নিই, then দেখেন এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি মনে করেন আমি যদি ডাটা টাইপ বলি, ডাটা টাইপ এগুলা ডিক্লারেশন এবং তার প্রিন্ট কিভাবে করবেন সেটা। আচ্ছা, এখন যদি আরেকটা কাজ করতে হয়, সেটা আমরা আরেকটা ভেরিয়েবল নেই। সাপোজ আমরা যদি নেই ইন্ট দিলাম, কি সাম দিলাম, বা কি কাজ করবো, যে আমরা যে ইফ এক্স যে ভেরিয়েবলটা আছে, এক্স এর সাথে আমরা কি 100 যোগ করলাম। তারপর আমরা এক্স এ কি আছে, 1900 ভেরিয়েবলটা স্টোর করা আছে, 1900 মানটা স্টোর করা আছে। আমি কি করবো, এক্স এর সাথে 100টা যোগ করবো। 100 তো আমার 1900 জানা গেছে, 100 এর ভাই সাথে 100 প্রিন্ট লাইন ওয়ানেরটা প্রিন্ট হয় না কেন? লাস্টের যে লাইনটা, এটা হ্যাঁ হ্যাঁ, এটা প্রিন্ট হয় না কেন? হ্যাঁ প্রিন্ট হয়েছে ওয়ান, যে হ্যালো ওয়ান, এভরিওয়ান বাই জিয়া। হ্যাঁ তারপর যে ওয়ানটা হলো নেম, এটা না ওয়ানটা, এই যে 7777, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা print হয়েছে। তারপর আমি যদি এটা চিন্তা করি যে আমি একটা যোগফল চিন্তা করতেছি, বা একটা ভেরিয়েবল আছে আমার এক্স, এটার সাথে আমি কি করবো, 100 যোগ করবো। তো যোগফলটা আমি কি রাখছি কোন জায়গায়, সামে রাখছি। এই সামটা আবার কি ইন টাইপের ভেরিয়েবল। আমি যদি এখন এই জায়গায় যদি সামটা প্রিন্ট করি, তাহলে দেখেন আমাকে 2000 দেখাচ্ছে, ঠিক আছে? ঠিক একই জিনিসটা আমি অন্যভাবে করতে পারি, সেটা হলো আমি এখানে এক্স দিয়ে যদি চিন্তা করি, এক্স প্লাস 100 দিলাম, একই কাজ হচ্ছে। আমি চাইলে এটা ভেরিয়েবল এখানে স্টোর করে দিতে পারছি, অথবা ডাইরেক্ট যদি আমি এখানে কাজ করতেছি, তাও সমস্যা না, আমার কাজ হবে, ঠিক আছে? এখন আসি ভেরিয়েবল নামের ক্ষেত্রে। ভেরিয়েবল নাম কিভাবে হবে? আমরা এতক্ষণ ধরে কোনো অনেকগুলো ভেরিয়েবল নাম দিলাম, কোনটা দিচ্ছি এক্স, কোনটা নেম, কোন লেটার, কোনটা 1 2 3 এরকম নাম দিলাম। এখন আমি যদি এখানে এক্স এর বদলে আমি যদি দিতাম সাপোজ 4, এক্স না, শুধু 4 দিতাম, তাহলে কি হতো দেখেন, এরো সাইন দেখাচ্ছে যে, দেখেন কি লেখা যায়, এই যে মাল্টিপল মার্কার দিচ্ছে, যেটা অনেকগুলো আমাকে এরর দেখাচ্ছে, যে সিনট্যাক্স এরর, ইনসার্ট করার জন্য সেমিকোলন, বা দেখাচ্ছে যে ভেরিয়েবল ডিক্লারেশনের ঝামেলা হয়েছে। এই জিনিসটা আপনি কিছু রুলস আছে, রুলসটা হলো যে আপনি কোনো ভেরিয়েবল নামটা লেটার দিয়ে শুরু করতে পারবেন না। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কনভেনশন আছে, নেমিং কনভেনশন। এগুলো হয় কি, আপনি কোনো স্ট্রিক্ট রুলস দেওয়া আছে, এই রুলসগুলো আপনি ফলো করতে হবে। আপনি নাম্বার দিয়ে কোনো সময় ভেরিয়েবল নাম দিতে পারবেন না, অবশ্যই আপনি অন্য কিছু ইউজ করতে হবে। আপনি হয়তো লেটার দিচ্ছেন, আপনি এখন এটা পরে আপনি নাম্বার দিতে পারবেন, এন পরে N1 সমস্যা নাই, কিন্তু আপনি যদি প্রথমে 1 দেন তাহলে কোনো সমস্যা আছে। ঠিক একইভাবে আরো অনেকগুলো কনভেনশন আছে, যেমন আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। যেমন এই যে ইন টাইপের নাম দিলাম, এই যে ইন্ট থেকে স্পেশাল করে ইন্ট, যখন আমি লিখি তখনই প্রোগ্রাম বুঝে নেয় বা আইডি বুঝে নেয় যে ইন্ট একটা ভেরিয়েবল টাইপ। এটা কাজ হলো ভেরিয়েবল স্টোর করে রাখা, এবং এখানে কোনো আমি পূর্ণ সংখ্যা স্টোর করে রাখবো। আমি যদি এটা ভেরিয়েবল নাম হিসেবে দিই, দেখেন আমাকে এরর দেখাবে, কারণ সে প্রোগ্রাম বুঝে নিচ্ছে যে ইন টাইপ মানে হলো একটা ভেরিয়েবল, সরি টাইপ, ডাটা টাইপ। সো আপনি যদি ভেরিয়েবল নাম হিসেবে ইন দেন, তখন এটা কাজ করবে না, তখন অটোমেটিক এরর দেখাবে, সিনট্যাক্স এরর অন টু ক্যান, ঠিক আছে? তো এছাড়াও আপনি যদি স্পেশাল ক্যারেক্টার, সাপোজ আমি দিলাম এটা, এটা কিন্তু কোনো এরর দেখাবে। আমি যদি দেই, দেখেন এরর দেখাচ্ছে, কারণ এগুলো স্পেশাল বা এমনি নর্মাল ক্যারেক্টার, এগুলো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আহ মোটামুটি এরকমই। আচ্ছা, আমি যদি এক্স এখানে remove করে দিচ্ছি, আমি এটা N1 দিয়ে দিই, ভেরিয়েবল মোটামুটি এতটুকুই। এতটুকু পর্যন্ত কার প্রবলেম আছে? এতটুকু পর্যন্ত কার প্রবলেম আছে এতটুকু বুঝতে? জি রাখুন। না ভাই, না ভাইয়া, কোনো প্রবলেম না ভাইয়া। ভাইয়া ওই যে এনভায়রনমেন্ট সেটআপটা একটু আরেকটু দেখা দিলে একটু ভালো হতো একবার। আচ্ছা, আমি শেষের দিকে দেখা দিই। ইক্লিপসটা কিভাবে ডাউনলোড করবো এটা যদি আমি একটু দেখাই দিতেন, আমি ইনস্টল করতে পারিনি। আচ্ছা, ইক্লিপস আপনাদের চ্যাটে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাও আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার ইক্লিপসটা। না, ইক্লিপসের লিঙ্কটা পাই না ভাই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা,
আমি পেটে আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এক্লিপস ডাউনলোড করার লিঙ্ক। ভাই একটু দেখা দেন ভাই কিভাবে ডাউনলোড করুন। আচ্ছা দাঁড়ান, আচ্ছা যে লিঙ্ক আছে, আচ্ছা আপনি এখানে গিয়ে আপনার যেটা ইচ্ছা, আপনি আপনার যেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে, এই লিঙ্কটা আমি সাইডে দিব, সাইডে লিঙ্ক আছে, প্লাস আমি চ্যাটেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করলে আপনি এই জিনিসটা ডাউনলোড করে নেবেন, উইন্ডোজ বা আপনার যে ভার্সনটা আছে আপনি সেখানে ডাউনলোড দিবেন। দেন আপনাকে অবশ্যই এই ফাইলটা দেখাবে। আপনি যদি চিন্তা করেন এটা, তখন আপনি এটাতে ক্লিক করলে অটোমেটিক বুঝতে পারবেন না কোনটা কিছু লাগবে। সব যদি ক্লিক করে দেখেন, আপনি এতে ক্লিক করবেন, এক্সপিএস আইডি ফর জাভা ডেভেলপারস। দেন আপনি এখানে ইনস্টল দিয়ে দিবেন। আপনি যদি চান এখানে, ভাইয়া হ্যাঁ ভাইয়া ইক্লিপস আপনি যে সাইটের লিংকটা দিয়েছেন ঢুকলাম, ওখানে 404 ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা আমি তো লিঙ্কটা তো আমি স্পেস দিয়ে দিয়েছিলাম না, হ্যাঁ লিঙ্কটা স্পেস দিয়ে দিয়েছি, কারণ আমি লিঙ্কটা আবার দিতেছি। দাঁড়ান, এখন দেখেন তো, এখন ঠিক আছে। জি ভাই ঠিক আছে। আচ্ছা এখানে শুধু আপনি এটা ক্লিক করে আপনি যে জায়গায় আপনি ইনস্টলেশন করতে চাচ্ছেন এই জায়গা দিয়ে দিলে হবে। যদি ইনস্টল দিয়ে দিই আপনার ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? আচ্ছা ভাই এটার জন্য কি আর জেডিকে ওইটা ডাউনলোড করা লাগবে না? হ্যাঁ তো এটা করলে হয়ে যাবে? না, লাগবে, দুইটা লাগবে। যেদিকে তো অবশ্যই লাগবে। যেদিকে হলো আপনার এনভায়রনমেন্ট সেটআপের জন্য, আপনার পিসিতে যে আপনার যে মেশিন আছে, মেশিনে বুঝতে হবে না আপনি জাভা রান করবেন বা যে ভার্চুয়াল মেশিনটা রান হবে, এটা যেদিকে ছাড়া আপনি রান হবে না। ভাইয়া আমার ল্যাপটপে তো হচ্ছে নেটবিনস ইনস্টল করা ছিল, তাহলে কি আমার আলাদা করে জেডিকে নামানো লাগবে? যেদিকে আপনার দেখেন আগে যেদিকে আছে কিনা, আপনি আপনি আপনার যেদিকে সি ফাইলে দেখতে পারেন, প্রোগ্রাম ফাইলে গিয়ে দেখতে পারেন যে যেদিকে আছে কিনা আপনার। এই যে জাভা দেখেন, জাভা কোনো নামে কোনো ফোল্ডার আছে কিনা, আপনার প্রোগ্রাম ফাইল জাভা নামে কোনো ফোল্ডার আছে কিনা একটু চেক করে নেবেন। যদি থাকে তাহলে মনে করবেন আপনার জেডিকে ইনস্টল দেওয়া আছে। এই চেক করবেন যে জেডিকে এবং জিআর ইভেন্ট জাভা রান টাইম ইভেন্ট আপনার সেটআপ দেওয়া আছে কিনা। না থাকলে এটা ইনস্টল দিয়ে দিবেন। মোটামুটি এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, ভেরিয়েবল ডিক্লারেশন, প্রিন্ট বা এই টাইপের? ভাইয়া মানে ক্লাসের স্কেডিউলটা একটু যদি বলতেন। কবে কবে ক্লাস এটা? জি ভাইয়া, কবে আর কখন আর কি? আচ্ছা আমাদের ক্লাস মোটামুটি এই সবগুলো 3টা থেকে শুরু হবে, 3টা থেকে 4:30 যতটুকুই, 1.5 ঘন্টা ক্লাস হবে। আজকে যদিও একটু বেশি হচ্ছে, সমস্যা না। আর মোটামুটি আজকে আমি হয়তো জানিয়ে দিব কবে হবে। রবি, মঙ্গল, বৃহস্পতিবার, শনি, সোমবার এই 3টাই স্লটেই হবে আর কি। আর মাঝে মধ্যে হয়তো এক্সট্রা ক্লাস নিতে হবে। মনে করেন সবাই তো অনলাইনে, হয় কি অনলাইনে অনেক সময় সব জিনিস একসাথে বোঝানো যায় না। যেমন খাতা টেবিল যদি বা মার্কার থাকতো তখন আমি ইজিলি দ্রুত বুঝাতে পারতাম জিনিসগুলা, বা কোড করে। অনলাইন হয়তো অনেক সময় অনেক ঝামেলা হয়, বা একটা জিনিস বোঝানোর পর অনেক ঝামেলা হয়, জিনিসটা অফলাইনে হয় না আর কি। একটু সময় নেই এই জন্য আর কি। আর আমি আজকেই জানিয়ে দেবো আপনার কবে রবি, মঙ্গল, বৃহস্পতি না শনি, সোমবার এটা, ঠিক আছে? ভাই ক্লাসটা যদি রেকর্ড করা যেত ভাই একটু ভালো হতো। জি ভাই ক্লাস তো রেকর্ড করে দিলে ভালো হতো। ভাই অনেক কথাই বোঝা যায় না, নেটের প্রবলেম। আচ্ছা রেকর্ড করব। ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন ভাই, বলেন ভাইয়া। ক্লাসটা আমি অলরেডি বলছেন রেকর্ড করছি। এখন আপনি যদি বলেন তাহলে এটা ইউটিউবে দিয়ে দিলে মনে হয় ভালো হয়, দেন সবাই রিড হবে, কারণ গুগল ড্রাইভে তো ঝামেলা করবে আর সবার স্টোরেজে থাকবে না লিংক। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ফেসবুকের গ্রুপ করে নিই, প্রাইভেট গ্রুপ করে নিলাম, ওইখানে আপনি দিয়ে দিলেন। প্রাইভেট গ্রুপের কথা বলতেছি না, আমি বলতেছি যে যেহেতু আপনি পাবলিকলি করে দিচ্ছেন তাহলে যে কোনো দায়িত্বটা আমি নিতেছি, রেকর্ডটা আমি দেখতেছি। আচ্ছা সমস্যা না, আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন। মানে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে গ্রুপ করলে বেটার। আচ্ছা হোয়াটসঅ্যাপ সমস্যা তাহলে আমি সেটাও করে ফেলবো না, আর জিয়া ভাইকে আমি অ্যাড করে নিব নি। আচ্ছা সমস্যা না, সমস্যা না। জি ভাই ঠিক আছে, সমস্যা। ফেসবুক আমি গ্রুপ দিয়ে নেব, তো আমি ফেসবুক ক্লিক করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে দিব, লিংক দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আপনি এটা করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ আমি করলে ভালো হবে। তো ভাইয়া একটা কথা বলেছিল। হ্যাঁ বলেন। আমার মনে হয় ভাইয়া যারা একেবারে নতুন, প্রোগ্রামিং এখনো মানে জানে না ভালো মতো বা শিখে নাই,
তাদেরকে আমার মনে হয় আপনি কিছু রেফারেন্স দিয়ে দিতে পারেন, যাতে তারা ভেরিয়েবল ডেটা টাইপস এগুলো একটু দেখে নিলে তাহলে যখন আপনি বলবেন কথাগুলো বা ক্লাসগুলো করাবেন ইজিলি ক্যাচ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এত সহজে জিনিসগুলো ধরতে পারবে না, ওনাদের কাছে অনেক কঠিন হয়ে যাবে। একটু রেফারেন্স যদি ওনাদেরকে দিয়ে দেন, এটা আমি রেফারেন্স দিব আপনাদের। আমি এটা আমার মাথায় আছে, এজন্য তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম বা এখন ফেসবুক গ্রুপ করবো, কারণ এটা করার একটাই কারণ, যেটা হলো সবার সাথে কমিউনিকেট করা। হয়তো ক্লাস করবো, ক্লাস করার পর অনেক জিনিস আছে আপনি নাও বুঝতে পারেন, বা অনেক সময় আছে আপনার ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেছে, আপনি বুঝতে পারেন নাই, বা সবসময় তো সব সময় বোঝান যায় না সব জিনিসটা। তো আমি এগুলা অটোমেটিক রেফারেন্স দিয়ে দেবো, সমস্যা না। আর নেটে তো এমনি আছে, সমস্যা না, আমি এগুলা সার্চ করে করে আপনার দিয়ে দিব, সমস্যা না। ঠিক আছে, আচ্ছা আজকে না হয় এতটুকুই থাকুক। আর এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম হয় বুঝতে, আমাকে এটা বলতে পারেন।